এই যে একটা সত্যি কথা বলবেন, আপনি কি নারী পুরুষের দৈহিক সম্বন্ধের ব্যাপারটা মোটেই জানেন না? নিজেকে খানিকটা সংযত করে অরুণিমা বলে ওঠে। অরুণিমার কথাটা এড়িয়ে গিয়ে বলে ওঠে, আমি একটা কথা চিন্তা করছি। সেদিন আপনাকে দেখতে এসে আপনার প্রতিটি ব্যবহারে আমি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু আজ হঠাৎ এমন কি হলো আপনাকে সম্পূর্ণ পরিবর্তন পেলাম। কথাটা বলেই পরিস্থিতিটাকে সামলাতে চেষ্টা করে সন্তোষ। ঠিক তখনই অরুণিমা নিজের হঠকারিতার জন্য খানিকটা বিনম্র ব্যবহার করতে বাধ্য হয়ে বলে ওঠে, আসলে কি বলুন তো, মাঝরাত হয়ে গেছিল, আমারও তো খুব ঘুম পাচ্ছিল, তাই না? আপনার অপেক্ষায় কতক্ষণ বসে থাকতাম, তাই একটু রাগ হয়ে গেছিল। মিষ্টি হেসে খানিকটা পাশে এসে সন্তোষ বলে, আপনাকে কিন্তু রাগলে আরও সুন্দর লাগে। হ্যাঁ, কি বলছিলেন? আমি কি কিছুই জানি না নারী পুরুষের দৈহিক সম্পর্কের কথা? যদি বলি, কি করে জানবো বলুন তো? তবে আমার মনে হয় এমন সমস্যাগুলো ঈশ্বর প্রতিটি মানবের ভেতর তার প্রকৃতি অনুযায়ী প্রদান করেছেন। এই ধরিত্রীতে যত প্রাণী আছে তাদের বংশ বিস্তার হয়ে আসছে প্রাকৃতিক নিয়মেই, যেটা ঈশ্বর সবার ভেতরে পর্যাপ্ত পরিমাণে দিয়ে রেখেছেন প্রাকৃতিক নিয়মেই। তাই আমি একজন সক্ষম পুরুষ কিনা জানতে পারাটাই অস্বাভাবিক প্রশ্ন নয় কি? যদিও এমন পরিস্থিতির সম্মুখীন আমাকে এর আগে হতে হয়নি কখনো, কিন্তু আমার শরীরের অভ্যন্তরে যৌবন প্রবেশ করেছে অনেক দিন আগেই। তাই এটা বুঝতে অসুবিধা হয় না আমি একটি নারীর উপযুক্ত পুরুষ। সন্তোষের কথার মাঝেই থামিয়ে দিয়ে অরুণিমা বলে ওঠে, এত রাতে কি এইসব শুনতে হবে? না, যেটা আপনি অনুভব করতে পারেন যে আমি একজন সক্ষম পুরুষ, তাহলে তার প্রমাণ দেওয়া তো আবশ্যক, তাই না? আমি আপনার বিবাহিত স্ত্রী। আমার সমস্ত শরীর এবং মনের উপরে সম্পূর্ণ অধিকার আপনার আছে। আমি নিজে আমার যৌবনের ডালা সাজিয়ে ফুলশয্যার রাতে পুষ্প সাজানো বিছানায় অপেক্ষারত, কেবল আপনার স্বপ্নে বিভোর হয়ে আছি। কখন? ততক্ষণে মৃদু হেসে সন্তোষ বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের। তাদের প্রেম এবং ভেতরের ভালোবাসার স্রষ্টাকে জানেন। নিজের শরীরের কামাগ্নি ততক্ষণে কিছুটা হলেও শান্ত হতে শুরু করেছিল অরুণিমার সন্তোষের কথায়। তাই নিজের অজান্তেই বলে ওঠে, এটাও জানো নাকি? আচ্ছা বলো, কে সেই মহাত্মা যিনি নারী পুরুষের প্রেম ভালোবাসার সৃষ্টি করেছেন? ততক্ষণে পরিস্থিতিটাকে অনেকটা সহজ করে এনে নববিবাহিত স্ত্রীর একটি হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, সেই মহাত্মা আর কেউ নয়, তিনি সর্বশক্তিমান, তিনি জগতের ভাগ্য বিধাতা, তিনি প্রেম ভালোবাসার স্রষ্টা ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, আপনি কি ভগবান শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধে কিছু জানেন? অবাক হয়ে তাকিয়ে থাকে মানুষটার মুখের দিকে অরুণিমা। প্রথমে ভাবে ফুলশয্যা রাতে সুন্দরী যুবতী স্ত্রীর পাশে থেকেও ঈশ্বরের প্রেমের কথা শোনাচ্ছে, এ কেমন মানুষ? তথাপি থাকতে না পেরে বলে, না, আমি জানি না। আমি ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি। আমাদের বাড়িতেও ভগবানকে নিয়ে কোনো আদিক্ষেতা কোনো দিনও ছিল না। তবে আপনার মুখ থেকে এমন কথা শুনে উৎসাহ জাগে মনে। আচ্ছা, এটা বলুন তো, তিনি কেমন করে নারী পুরুষের দৈহিক সম্পর্কের সব কিছু জানেন? মিষ্টি হেসে সন্তোষ বলে, আমি তো নারী পুরুষের দৈহিক সম্পর্কের কথা বলিনি, আমি কেবল বলেছি প্রেম ভালোবাসার কথা। কিছুটা আশ্চর্য হয়ে অরুণিমা বলে, প্রেম ভালোবাসা কি শরীরের অংশ নয়? প্রেম ভালোবাসা ছাড়া মিলন কিভাবে সম্ভব? যার প্রতি আকর্ষিত তাকে ভালোবাসলে শারীরিক মিলন সম্ভব। এটাই তো জেনে এসেছি এতদিন। দুটো নরনারী দুজনের শরীরের প্রতি আকর্ষিত না হলে যে মিলন অসম্ভব। কিন্তু আপনি যে কথা বলছেন সেটা আমার মাথায় ঢুকছে না। অরুণিমার একটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে মৃদু মৃদু আদর করতে করতে সন্তোষ বলে, এখানেই তো রহস্য। আপনার কথা যদি মেনে নিই তাহলে সেটা অন্য পথে এগোবে। যৌবনকালে মিলন অবশ্যম্ভাবী, তবে সেটা ক্ষণস্থায়ী। যৌবন কতদিনের? 5 বছর, 10 বছর, বড় জোর 20 বছর। তারপরে বার্ধক্য আসবেই, এটাই জগতের নিয়ম। তারপরে এক সময় যৌবনের তেজ কমে যাওয়ার পরে মিলনের আকাঙ্ক্ষাও কমে যায়। এটাই মানব জীবনের অহম ঘটনা। কিন্তু প্রেম ভালোবাসা যদি সকলের প্রতি থাকে, সেক্ষেত্রে নারী পুরুষ নির্বিশেষে সকল প্রাণীর প্রতি মৃত্যুর পরেও সেই মানবকে সকলে মনে রাখবে। বার্ধক্যের জরাজীর্ণ অবস্থাতেও মানুষ তার চরিত্রকে মনে রাখবে।
এই পৃথিবীতে প্রেম ভালোবাসা ছাড়া বেঁচে থাকার কোনো উপায় নেই। প্রেম ভালোবাসা ছাড়া এক পরিবারে একসাথে বসবাস করা অসম্ভব প্রায়। অরুণিমা খানিকটা রুষ্ট স্বরে হয়ে বলে, তাহলে কি আজ বাকি রাতটা আপনার এই প্রেম ভালোবাসার ব্যাখ্যান শুনতে শুনতে কেটে যাবে? মৃদু হেসে সন্তোষ বলে, না, সেটা কখনোই সম্ভব নয়। যার জন্য আমাকে আপনারা ঘর জামাই করে এনেছেন তার মূল্য তো আমাকে দিতেই হবে। তাছাড়া আমাকে প্রমাণ করতে হবে আমিও একজন শক্ত সামর্থ্য পুরুষ, তাই না? অরুণিমা অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ, কিঞ্চিত কটাক্ষ করে বলে, আচ্ছা, এই আপনি কি আমরা দুজনেই বলে যাব? সেটা আমার পক্ষে সম্ভব নয়। সন্তোষ আরও খানিকটা সান্নিধ্যে এসে অরুণিমার মুখটির সমর্থনে দুহাতে তুলে ধরে এক দৃষ্টে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ঠিক সেই মুহূর্তে অরুণিমার শরীরের ভেতরটা অবসন্ন হয়ে ওঠে। মনে হয় আশেপাশের বাতাবরণ কেমন মন্ত্রমুগ্ধ হয়ে উঠেছে। নিজের আবেগকে সামলানোর যথেষ্ট চেষ্টা করলেও নিজেকে সম্পূর্ণ আয়ত্তে রাখতে অসমর্থ হয় অরুণিমা। নিজের শরীরের অতৃপ্ত কাম ইচ্ছাগুলোতে কেন কেউ শীতল বাড়িধারার সিঞ্চনে শীতলতা প্রদান করে চলেছে। সেই মুহূর্তে মনে হয় তার সম্পূর্ণ অস্তিত্বের উপরে অধিকার করে বসে আছে তার সান্নিধ্যের মানুষটি। ক্রমশ অবসন্ন হয়ে ওঠে তার অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক তখনই সন্তোষের মুখ থেকে বেরিয়ে আসে অপূর্ব যেন সাক্ষাৎ কোনো স্বর্গলোকে অপ্সরা। ততক্ষণে থমকে যায় অরুণিমার সমস্ত চিন্তা ভাবনা। মাথাটা ঝিমঝিম করতে শুরু করে তার। বুঝতে চেষ্টা করে সামনের মানুষটাকে, কিন্তু শত চেষ্টাতেও যেখানে ছিল সেখানেই থেকে যায়। সন্তোষের কথার জাদুতে ক্রমশ অবসন্ন হয়ে আসছিল অরুণিমার সব চিন্তা ভাবনাগুলো। ঠিক তখনই সন্তোষ বিছানাতে আধশোয়া অবস্থায় বসে অরুণিমাকে টেনে আনে বুকের উপরে। কিছু বোঝার আগে তার কপালে একটা উষ্ণ চুম্বন দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে এক হাতে, অন্য হাতে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে বলতে থাকে, তুমি যেমনভাবে আমাকে সম্বোধন করতে চাও তেমনটাই করো, এতে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে না। আমিও তো তোমারই, তুমি যেমন বললে আমি তোমার স্ত্রী, আমার শরীর মন সব কিছুতে তোমার সম্পূর্ণ অধিকার আছে, তেমনি আমিও বলবো যেমন তোমার শরীরের উপরে আমার অধিকার আছে তেমন তোমার সম্পূর্ণ মনের উপরেও আমার অধিকার। তোমার মনকে সম্পূর্ণভাবে না পেলে প্রেম ভালোবাসা কিভাবে সম্ভব? সন্তোষের সান্নিধ্যে কি এমন জাদু ছিল? অরুণিমার সমস্ত অস্তিত্ব অবসন্নর পথে এগিয়ে চলেছিল। তার উপরে সন্তোষের স্পর্শে শারীরিক উত্তেজনা বেড়ে যাওয়ার পরিবর্তে ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। মনে হচ্ছিল কোনো এক স্নিগ্ধতার সাগরে সে তলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে সন্তোষের কথাগুলো কেবল কানের পর্দাতে এসে ধাক্কা মারছিল, কিন্তু কিছুই ঢুকছিল না তার মাথায়। সন্তোষকে জড়িয়ে ধরে আবেগে তন্দ্রাতে ঢলে পড়ে খানিকক্ষণের ভেতরে। সন্তোষের হাত তখন অরুণিমার মাথায় আদরের স্পর্শ দিয়ে চলেছে। প্রভাত হতে দেরি ছিল না। ঘুমন্ত নববধূর মাথাটা যত্ন সহকারে বালিশে রেখে পাশে রাখার চাদরের তার সর্বাঙ্গ ঢেকে দিয়ে ললাটে একটা আদরপূর্বক চুম্বন দিয়ে উঠে যায় পাশের টয়লেটে। সন্তোষের চিরকালের অভ্যেস সূর্যোদয়ের পূর্বে স্নান শেষ করে নেওয়া। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। স্নানের পরে ভিজে বস্ত্রতে বাইরে বেরিয়ে এসে উদিত প্রায় সূর্যের দিকে তাকিয়ে মৃদুস্বরে সূর্য মন্ত্র জপ করতে থাকে। ওং জবাকুসুমা শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপাঘ্নাম প্রণতহস্মি দিবাকরম। অর্থাৎ জবা পুষ্পের মতো লোহিত বর্ণ, অন্ধকারণাশক মহাদূতি বিশিষ্ট সর্বপাপ বিনাশক কশ্যপপুত্র সূর্যকে প্রণাম করি। নমো নমো সূর্য দেবতায় নমো। সন্তোষ লেখাপড়া তেমন না জানলেও তার শ্রাবণ শক্তি ছিল প্রখর। প্রতি সন্ধ্যায় মাছ বাজারে তাসের আড্ডায় কিছুক্ষণ থেকেই পাশের গোপাল মন্দিরে পৌঁছে যেত। সেখানে সন্ধে আরতির পরে নাম কথার ব্যবস্থা ছিল। প্রতিদিন কোনো না কোনো পণ্ডিত মশাই এসে সেই সভায় অংশগ্রহণ করে। ঈশ্বরের নানান বিষয়ের উপাখ্যান শোনানোর সাথে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন। সন্তোষ মন দিয়ে সেই সব উপাখ্যান শুনে শুনে মনের ভেতরে এক প্রকার লিখে রাখতে চেষ্টা চালিয়ে যেত। গোপাল মন্দির বন্ধ হওয়ার পরেই নিজের জায়গাতে ফিরত। পরের দিন পুনরায় সূর্য ওঠার পূর্বেই সমগ্র মন্দির প্রাঙ্গণ ধোয়া মোছার পরে বাজারে যারা ফুল ব্যবসায়ী ছিলেন তাদের কাছ থেকে মন্দিরের জন্য ফুল, বেলপাতা, তুলসী ইত্যাদি সংগ্রহ করে মন্দিরে রেখেই মাছ বাজারের কাজে লেগে পড়ত। মন্দির থেকেই তার জ্ঞান অর্জন, এটা বলা বাহুল্য।
সেখানকার ঠাকুরমশাই অথবা পণ্ডিতগণ যারা প্রবচন দিতেন সেগুলো মন প্রাণ দিয়ে শ্রবণ করেই মনটা আনন্দে ভরে উঠত। এভাবেই সকলের অজান্তে অনেক কিছু শেখার সাথে সুমিষ্ট কথা বলতে শেখাটাও তার একটি বিশেষ অংশ ছিল। তাই যার সাথে বার্তালাপ করত সেই ব্যক্তি প্রভাবিত না হয়ে থাকতে পারতেন না। মন্দির থেকে শিখেছিল নানা রকম মন্ত্র, সেগুলোকে এক প্রকার কণ্ঠস্থ করেই রেখে প্রয়োজনে ব্যবহার করত। তেমনই প্রভাতে স্নানের পরেই সম্পূর্ণ ভিজে বস্ত্রতে খানিকক্ষণ সূর্য প্রণাম করাটা তার অভ্যেসে পরিণত হয়ে উঠেছিল। সেদিন রাতে নিদ্রা ছিল না মহিমা দেবীর, তাই ভোর রাতে পাশের ব্যালকনিতে বসে প্রভাতের মৃদু মৃদু হাওয়া নিতে নিতে উদিত সূর্যের দিকে তাকিয়ে বসেছিলেন। তখনই চমকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে পড়ে দেখতে থাকেন সম্পূর্ণ ভিজে বস্ত্রতে সূর্যর দিকে তাকিয়ে মৃদু স্বরে সূর্য প্রণাম মন্ত্র জপ করে যায় তাদের নতুন জামাই। সারা শরীরে বিদ্যুৎ খেলে যায় মহিমা দেবীর। এমনটা তো তিনি আশা করেননি। ছেলেটা যে আধ্যাত্মিকতার চূড়ান্ত নিদর্শন, তারা তাদের অসভ্য মেয়ের সাথে এমন নিষ্পাপ ছেলেটিকে বিবাহ নামক বন্ধনে বেঁধে দিয়ে কোনো ভুল তো করেননি। নিজের মেয়ের কথা চিন্তা করে মনটা বিষণ্ণ হয়ে ওঠে। মনের মধ্যে প্রশ্ন জাগে, তাদের মেয়ে এখন কি করছে? স্বামীর থেকে শুনেছিল গত রাতে অনেক দেরিতে জামাই ফুলশয্যা ঘরে প্রবেশ করেছিল, কিন্তু তারপরে কি এমন ঘটনা ঘটেছিল? এমন কিছু ঘটেনি তো যাতে পরিস্থিতিটা সামলানো সম্ভব হয়ে না ওঠে? এমন নানা রকমের দুশ্চিন্তা তার মনে উদয় হতে শুরু করাতে ঘরের মধ্যে প্রবেশ করেন। বিছানাতে বসে তাকিয়ে দেখেন স্বামী তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তাকে না জাগিয়ে বিছানার এক পাশে বসে চিন্তা করতে থাকেন, তাদের মেয়ে তো অনেক বেলাতে বিছানা ছাড়ে, এখনও নিশ্চয়ই ঘুমিয়ে আছে, তার তো এখন মধ্যরাত। কিন্তু সন্তোষ সে এত ভোরে উঠে স্নানের পরে সূর্য প্রণাম শেষ করে কি করবে? রাতে তাদের দুজনের ভেতরে কেমন পরিস্থিতি ছিল সেই চিন্তাতে পেয়ে বসে। ওদিকে সন্তোষের চিরদিনের অভ্যেস মতো কিছুক্ষণ যোগ ব্যায়াম করে নববিবাহিত স্ত্রীর দিকে তাকিয়ে মৃদু হেসে পাশে এসে বসে। তারপর মাথায় হাত বলিয়ে দিতে দিতে তাকিয়ে থাকে ঘুমন্ত স্ত্রীর নিষ্পাপ মুখের দিকে। মনে মনে ভাবে, গত রাতে যেভাবে রিয়াক্ট করতে শুরু করেছিল তাতে সামলানো কেমন করে যাবে। সেটা ভেবে কিছুটা আতঙ্কিত অবশ্যই হয়েছিল, কিন্তু পরে পরিস্থিতিটাকে কন্ট্রোলে নিয়ে আসাতে তখনকার মতো সামলে নিতে পেরেছিল। কিন্তু যখন নিদ্রা ভাঙবে তখন কি পরিস্থিতি উদয় হবে সেটাকে সামলাতে পারবে তো সে? খানিকক্ষণ ঘুমন্ত স্ত্রী ললাটে আদরের স্পর্শ দিয়ে উঠে যায় বাগানে। পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখতে থাকে, প্রতিটি গাছে ফুল ফুটে আছে। ভাবতে থাকে এগুলো নিশ্চয়ই কেউ সংরক্ষণ করে। প্রভাতের মৃদু মৃদু স্নিগ্ধ শীতল বাতাসে মনটা হালকা হয়ে ওঠে। গত রাতের উঠে আসা ভয়ঙ্কর পরিস্থিতিটাকে ভুলতে শুরু করে। ঠিক তখনই মুখ্য প্রবেশদ্বার দিয়ে এক মধ্যবয়সী ব্যক্তি বাগানে প্রবেশ করে। সন্তোষকে বাগানে দেখে এগিয়ে এসে নমস্কার জানিয়ে বলে, ছোট কর্তা প্রণাম। মধ্যবয়সী ব্যক্তির এমন উক্তিতে রীতিমতো চমকে উঠে বলে, কাকা, আপনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আপনার থেকে আমি অনেক কম বয়সের, আপনি আমাকে প্রণাম জানাচ্ছেন? এটা কি ঠিক? উল্টে আপনাকে সম্মান দেওয়াটা আমার কর্তব্য। আপনি কে আমি জানি না। এই প্রভাতের প্রথম প্রহরে আপনার আগমন বাড়ির বাগানে, কারণটা কি একটু বুঝিয়ে বলবেন? মধ্যবয়স্ক ব্যক্তি বিনম্র স্বরে বলে ওঠে, প্রথমেই জানাই ছোট কর্তা, আমি এই বাগানের মালি। আমাদের মতো নিম্নবিত্ত গরিব কর্মচারীদের এটাই উচিত যে তাদের মালিক পক্ষকে সম্মান জানানো। আমি সেই মতোই আপনাকে সম্মান জানিয়েছি, এতে কি আমার কিছু অন্যায় হয়েছে? বাগানের মালি নামক ব্যক্তিটির সামনে গিয়ে বলে সন্তোষ, আপনার কিছু অন্যায় হয়নি, কিন্তু আমি এখানকার কোনো মালিক নই, তাই আমাকে সম্বোধন করতে হলে আমার নাম নিয়েই বলবেন। আমার নাম সন্তোষ, যদিও আমি এই দাশগুপ্ত ভিলার জামাই, কিন্তু আমিও একজন আপনার সমগোত্রীয়। যাই হোক, খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। আপনার হাতে তৈরি এই বাগানটি আমার খুব পছন্দের। অনেকক্ষণ থেকেই বাগানে ঘুরে বেড়াচ্ছি, মনের মধ্যে একটাই প্রশ্ন জেগে উঠেছে সর্বক্ষণ। এত সুন্দর ফুলের গাছগুলিকে নিজের হাতে সাজিয়ে রেখেছে যে মানুষটি, অক্লান্ত পরিশ্রমে অজান্তেই তাকে অনেক ধন্যবাদ দিয়ে গেছি। আপনার সাক্ষাৎ দর্শন পেয়ে এখন বুঝতে পারছি আপনার হাতেই তৈরি এই সুন্দর বাগানটি, তাই আমার শ্রদ্ধেয় ব্যক্তি আপনি। মালি বলে ওঠে, খুব আনন্দ হলো, আমার পরিশ্রম কিছুটা সার্থক হলো। আপনার পছন্দ হয়েছে এটা জেনে খুব খুশি হলাম। আসলে এমনভাবে কেউ প্রশংসা করে না, তাই।
কথা শেষ করে মালি নিজের কাজে লেগে যায়। ওদিকে সূর্য তখন অনেকটাই উপরে উঠে গেছে দেখে সন্তোষ ভাবল এতক্ষণে নিশ্চয়ই তা নববধূর নিদ্রা ভেঙেছে, এবার ঘরে যাওয়া উচিত। ক্ষণিক পরে ঘরে এসে দেখে তখনও গভীর ঘুমে আচ্ছন্ন তার বধূ। কিছু বুঝতে না পেরে ভাবে না, ঘুম ভাঙিয়ে লাভ নেই, যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক। কিন্তু এই এয়ার কন্ডিশন ঘরে বসে থাকতেও ভালো না লাগাতে বাইরের বারান্দায় এসে বসে। সময়ের দিকে তাকিয়ে দেখে তখন প্রায় 9টা বাজতে যায়। তার এমনভাবে বসে থাকার অভ্যেস ছিল না। কিছুটা বিরক্ত হয়, কিন্তু কাউকে দেখতে না পেয়ে চুপ করে বসে থাকাটাই শ্রেয় মনে করে। খানিকক্ষণ বসেছিল, তখনই মনে হলো বাইরের দরজাতে কেউ আওয়াজ দিচ্ছে। বারান্দা থেকে উঠে ঘরের দরজা খুলে দেখে বাড়ির পরিচারিকা একটা ট্রেতে 2 কাপ চা এবং কিছু বিস্কুট ধরে অপেক্ষারত। ঠিক তার পেছনে শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন। সন্তোষ কিছুটা বিব্রত বোধ করে বলে, আসুন না ভেতরে। কিঞ্চিত অস্বস্তি বোধ করে পুনরায় বলে, ওনার তো এখনো ঘুম ভাঙেনি। সন্তোষের কথার মাঝেই মহিমা দেবী মৃদু হেসে বলে ওঠেন, জানি তো ও এখনো ঘুমাচ্ছে, চলো আমি যাচ্ছি। ঘরের ভেতরে সারা শব্দ হওয়াতে অরুণিমার ঘুম হালকা হয়ে গেছিল ততক্ষণে। তার উপরে মায়ের সাথে পরিচারিকার হাতে চায়ের সরঞ্জাম দেখে বিছানায় উঠে বসে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে ওঠে, ও তোমরা চা নিয়ে এসেছো? ততক্ষণে মহিমা দেবী বলেন, হ্যাঁ, কত বেলা হয়ে গেছে সেদিকে নজর আছে? জামাই বাবা জীবন সে কোন ভোর রাত থেকে উঠে একবার বাগান একবার ঘর শেষে উপায় না দেখে বারান্দায় বসেছিল। অরুণিমার পাশের চাদরটা ভালো করে ঢাকাঢাকি দিয়ে সন্তোষের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি কি বিরক্ত করেছি নাকি তোমাকে? তাহলে এত ভোরে উঠতে গেলে কেন? কথাটা শেষ করেই পরিচারিকাকে ইশারা করে বিছানাতে চায়ের ট্রেটা দিতে। ঠিক সেই মুহূর্তে সন্তোষ বলে ওঠে, আগে মুখটা ধুয়ে এসো, তারপরে চায়ের কাপ হাতে নেবে। ক্ষণিকের জন্য স্তম্ভিত হয়ে গেছিল অরুণিমা। সন্তোষের সাহস দেখে কিছু একটা মুখ দিয়ে বেরিয়ে আসতে গিয়েও থমকে গিয়ে মায়ের চোখে চোখ রাখতেই মা ইশারা করে যেটা বলছে সেটা মেনে নে। অগত্যা চুপচাপ বিছানা ছেড়ে উঠে টয়লেটে যায়। অরুণিমা টয়লেটে যেতেই মহিমা দেবী সন্তোষকে বলে, তুমি চায়ের কাপটা নাও এবার। মৃদু হেসে সন্তোষ বলে, আসুক না প্রভাতী কাজ সেরে, একসাথেই নেব। তবে আমার চায়ের অভ্যেস নেই, তবে আজ ওর সাথেই চা নেব। মহিমা দেবী মৃদু হেসে বলেন, বাবা, রাতে তোমার তো কিছু অসুবিধা হয়নি? আমরা খুব চিন্তায় ছিলাম। ততক্ষণে সন্তোষ বলে, না না, কোনো প্রকার অসুবিধা হয়নি, তবে আমি এত বেলা অবধি ঘুমোতে পারি না, এটাই যা সমস্যা। তবে যে ঘুমাবে তাকে জাগিয়ে দেওয়া ঠিক নয়, তাই উঠে গেছিলাম বাগানে। সকালটা খুব সুন্দর লাগছিল বাগানে ঘুরতে। ততক্ষণে অরুণিমা টয়লেট থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেই সন্তোষের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, থ্যাঙ্কস ডিয়ার, এবার তো চা খেতে পারি। মৃদু হেসে সন্তোষ বলে, অবশ্যই, আমিও তোমার জন্য অপেক্ষা করছি, দুজনেই একসাথে খাবো। এটা বলে দুজনেই একসাথে চা খেতে শুরু করেছিল, একে অপরের দিকে তাকিয়ে। চোখে চোখেই কিছু কথা বলার চেষ্টা করছিল অরুণিমা। ঠিক এমন সময় মহিমা দেবীর কাছে ফোন আসে। কয়েক মিনিটের কথা বলে সন্তোষের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোমার শ্বশুর মশাই অপেক্ষা করছেন তোমার জন্য। সন্তোষ চায়ের কাপ নামিয়ে বলে, আমার হয়ে গেছে, যাই দেখি কি কারণে। বলতে বলতে ঘর থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই অরুণিমা মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, মা, এই মানুষটার ভেতরে কিছু তো একটা অসাধারণ গুণ আছে, সেটা তোমাকে বুঝিয়ে ঠিক মতো বলতে পারছি না, তবে যেভাবে কাল রাত থেকে কেবল দেখেই গেছি। মহিমা দেবী মৃদু হেসে বলেন, কি এমন কিছু অস্বাভাবিক দেখেছিস নাকি? তবে আমার তো মনে হয় ছেলেটা খুব ভালো, তোর সাথে কি করেছে সেটা যদি বলতে পারিস। ক্ষণিক মৌন থেকে অরুণিমা বলে, কিছুই তো করেনি, আর সেটাতেই আমি সব থেকে বেশি আশ্চর্য। কাল রাতে ফুলশয্যার ঘরে আসতেই আমি প্রথমে অ্যাটাক করেছি খুব বাজে বাজে কথা বলে, এমনকি দেরি হওয়ার কারণে রেগে গিয়ে গালে চড়ও বসিয়েছি। মাঝপথেই মহিমা দেবী ভয় পেয়ে বলে ওঠেন, কি কি, তুই ফুলশয্যার রাতে ওর গালে চড় মেরেছিস? কি সর্বনাশ, তুই কি শুধরবি না এই সম্পর্কটাকেও? ততক্ষণে অরুণিমা বলে ওঠে, হ্যাঁ গো, মাথা ঠিক রাখতে পারিনি। তবে কি জানো তো, ওই একটুও রেগে যায়নি, মনে হয় কিছুটা ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই পরিস্থিতিটাকে এমনভাবে সামলে নিল, আমি যেন ওর কথাতে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। পরে খুব যত্ন সহকারে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কত কথা বলে গেছিল, আর ওর সেই কথা শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি জানতেও পারিনি।
খানিকটা সলজ্জভাবে বলে, যতক্ষণ ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল ততক্ষণ আমাকে নিজের বিশাল বুকের মধ্যে নিয়ে শুয়েছিল। কিন্তু একটা কথা কি জানো তো, ও ঘরের ভেতরে প্রবেশ করার আগে পর্যন্ত আমার শরীর, বাকিটা বলতে পারছি না, তুমি বুঝে নাও। কিন্তু ও যখন আমাকে জড়িয়ে ধরে এমন করছিল, আমার মনের ভিতর থেকে সেই সব চিন্তা ক্রমশ দূর হয়ে যাচ্ছিল। হঠাৎ কেমন করে এমনটা হতে পারি, আমি তাতেই অবাক হয়ে যাচ্ছি। আসলে আমার স্বভাবের সম্পূর্ণ বিপরীত ছিল, তাতেই কেমন আশ্চর্য হয়ে গেছি। তারপরে দেখলে তো কোন ভোর রাতে উঠে গেছিল আমাকে একটুও বিরক্ত না করে। তারপরে যখন চায়ের ব্যাপার এলো, তখন আমার অভ্যেসের বিপরীতে গিয়ে কেমন যেন আদেশ করলো, আর আমি প্রতিবাদ করব ভেবেও করে উঠতে পারলাম না। এটা কেমন লাগছে আমাকে, কিছুটা আশ্চর্য তো বটেই। মহিমা দেবী গালে হাত দিয়ে শুনে যাচ্ছিলেন মেয়ের ফুলশয্যায় রাতের ঘটনা। মেয়ে থামতেই বলে ওঠেন, সে যাই হোক, তবে তো রাতের ঘটনা শুনে ছেলেটার প্রতি আরও কিছু শ্রদ্ধা বেড়ে গেল। না হলে তুই ওকে প্রথম রাতেও যেভাবে গালে চড় মেরেছিলিস, অন্য কোনো পুরুষ হলে তখনই একটি হুলুস্থুলু কাণ্ড করে বসত। কথা শেষ করে নমস্কারের মুদ্রায় দুহাত কপালে ঠেকিয়ে বিড়বিড় করে বলে ওঠেন, দুর্গা দুর্গা, মা মেয়েটিকে রক্ষা করো, ওর যেন সুমতি হয়। সন্তোষের মতন এমন ছেলে যদি ওর হাতছাড়া হয়ে যায়, তাহলে সারা জীবন একা একা পাগল হয়ে বসে থাকতে হবে। তুই এটা মনে রাখিস, ওকে রাগাতে যাস না, এমন কোনো হঠকারী পদক্ষেপ নিবি না যে কারণে বাড়ি ছেড়ে চলে যায়। তখন তোর সাথে আমাদেরও বদনাম এতটাই হবে যেটা চিন্তা করতে পারবি না। তাই ওর কথা কিছুটা হলেও মেনে চলিস। আর একটা কথা তোকে জানিয়ে রাখি, পুরুষ মানুষের ধৈর্য কিন্তু ক্ষণস্থায়ী, এটা মাথায় রাখিস। তাছাড়া সন্তোষের পিছু টান বলতে কিছু নেই। এমন না হয় কোনদিন পথের ছেলে পথেই ফিরে যাবে, তেমনটা যেন হতে দিস না। কথাটা বলতে বলতেই অরুণিমার মা ঘর থেকে বেরিয়ে যায়। মা ঘর ছেড়ে বেরিয়ে যাবার পরে চিন্তায় মগ্ন হয়ে ওঠে অরুণিমা। নানা রকম চিন্তা করতে করতে যখন খিদে অনুভব করে, তখনই ঘর থেকে বেরিয়ে খাবারের ঘরের উদ্দেশ্যে যেতে যেতে দেখে বেশ কয়েকজন কাজের মানুষের সাথে মিলে সন্তোষের তদারকিতে বাগান পরিষ্কার হচ্ছে। তার সাথে কাল রাতের অনুষ্ঠানের যে আবর্জনার স্তূপ জমা হয়েছিল, সেগুলোকে দেখাশোনার দায়িত্ব পালন করছে। তার জন্য তাকে এদিক ওদিক ছোটাছুটিও করতে হচ্ছে। খাবারের ঘরে এসে দেখে বাবার সাথে মা বসে কোনো বিশেষ আলোচনায় মগ্ন। অরুণিমাকে দেখে মা বলে ওঠেন, জলখাবার কখন খাবি? বেলা কোথায় উঠেছে সেটা একবার খেয়াল আছে? দেখ, বেলা 11:30 বেজে গেছে। অরুণিমা দেওয়াল ঘড়িতে সময় দেখে বলে, ইস, মোটেই খেয়াল ছিল না সময়ের দিকে, তোমরা তো একটু ডাকতে পারতে আমায়। মা কিছুটা তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, চায়ের জন্য তো তোর ঘরে গেছিলাম, তারপরেও এতক্ষণ কি করছিলি একা একা বসে? ওদিকে দেখ ছেলেটাকে, সেই চা খাওয়ার পর থেকে মানুষজনের সাথে কিভাবে বাড়িটাকে পরিষ্কার করে তোলার চেষ্টা করছে, নিজেও সমানে হাত লাগাচ্ছে, যেদিকে তাকাচ্ছে আপন কাজ ভেবে স্বইচ্ছায় কিভাবে করে যাচ্ছে, একটু খেয়াল রাখিস। অনেক কষ্টে তোর বাবা গিয়ে ডেকে এনে জলখাবারটা খাইয়েছিল, কয়েক মুহূর্ত পরে আবার লেগে গেছিল মানুষজনের সাথে কাজে। কিছুটা গম্ভীর হয়ে বলে, খুব খিদে পেয়েছে, এই চম্পাদি কি আছে, নিয়ে এসো তাড়াতাড়ি। কাল রাতে ঠিকমতো খাওয়া হয়নি, তাই আজ সকালে খিদে পেয়ে গেছে। মা, আমাকে এত শোনাচ্ছ কেন? এগুলো কি আমার কাজ যেটা তোমাদের জামাই করছে? এত প্রশংসা করো না, না হলে হাতের বাইরে চলে যেতে বেশিক্ষণ লাগবে না। কথাটা বলেই মুচকি হেসে চোখ টিপে জলখাবারে মন দেয়। ততক্ষণে মহিমা দেবী বলে ওঠেন, প্রশংসারই পাত্র ছেলেটি, তোর এত গায়ে লাগছে কেন? এক কাজ কর, জলখাবারটা খেয়ে সন্তোষের জন্য খানিকটা লেবুর শরবত নিয়ে যা, আমি বানিয়ে দিচ্ছি, তবে আড়ালে ডেকে দিস, সকলের সামনে নয়। মুখের ভেতরে স্যান্ডউইচ পুড়ে মায়ের দিকে কটমট করে তাকিয়ে সেই অবস্থায় বলে ওঠে, এটাও আবার করতে হবে নাকি? মায়ের সাথে বাবাও একসাথে বলে ওঠে, একটু মানুষের মতো মানুষ হয়ে উঠতে চেষ্টা কর। ছেলেটার মন পাবি কি করে সেটা চিন্তা করেছিস? এই সামান্য ছোট ছোট কারণগুলোতে তোর উপর ভালোবাসা আসবে, আর তুই যদি তোর পুরনো ব্যবহার ধরে রাখিস, তখন কি হবে আমরাও জানি না। বাইরের বৈঠকখানাতে লেবুর শরবতটা রেখে বাইরে আসতে নজরে পড়ে সন্তোষের উপরে। খানিকটা দূরে দুজনের সাথে কথা বলছিল কাজ নিয়ে। তখনই একটু উচ্চস্বরে ডাক দেয়, এই যে একটু এদিকে আসবে। হঠাৎ অরুণিমার গলার আওয়াজে চমকে উঠেছিল সে। মুখ তুলে দেখে তার নববিবাহিতার স্ত্রী তাকেই ডাকছে। সামনের কাজের মানুষ দুটোকে কিছু বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি দৌড়ে এসে সন্তোষ বলে, কিছু প্রয়োজন পড়লো নাকি? হঠাৎ আপনি তুমি? কথার মাঝখানেই অরুণিমা মুচকি হেসে বলে, হ্যাঁ আমি। আবার ভুল করছো? আপনি কথাটা ভুলে যাও, এরপরে যেন এমন ভুল না হয়। একটু ভেতরে এসো, তোমার সাথে কথা আছে। সন্তোষ কিছুটা আশ্চর্য হয়ে স্ত্রীর পেছনে পেছনে এসে বৈঠকখানায় পৌঁছাতেই সুদৃশ্য কাচের গ্লাসে
লেবুর জলে ভর্তি শরবতটা এগিয়ে দিয়ে মিষ্টি হেসে বলে, সকাল থেকে অনেক কাজ করেছো, তাই তোমার জন্য এটা। লেবুর শরবতের গ্লাসটা ধরে কিছুটা ক্ষুণ্ণ হয়ে মৃদুস্বরে বলে ওঠে, এই শীতল শরবত কি কেবলমাত্র আমার জন্য? চোখ দুটো পাকিয়ে খানিকটা তির্যক চাহনিতে তাকিয়ে রসিকতা করে বলে ওঠে, আজ্ঞে হ্যাঁ মশাই, তোমার জন্যই। শরবতের গ্লাসটা ধীরে ধীরে পান করতে করতে পুনরায় সন্তোষ বলে, আমি না হয় তোমার হাতের সুমিষ্ট শীতল শরবত পেলাম এই গরমে, কিন্তু একটা কথা চিন্তা করে দেখো, যে মানুষগুলো সমানে সকাল থেকে পরিশ্রম করে যাচ্ছে, তারা কি কিছুই ভাগ পাবে না, মানে এরকম শরবতের? সন্তোষের কথা শুনে অবাক হয়ে যায় অরুণিমা, কিঞ্চিত মাথা চুলকে বলে, এটা তো ভেবে দেখিনি, এমনটাও করতে হয় বুঝি? শরবতের খালি গ্লাসটা সামনে টেবিলে নামিয়ে রেখে স্ত্রীর হাত ধরে বলে, এটাকে বলে মানবিকতা। মানুষকে ভালোবাসতে হয়। ওরা কাজের মানুষ বলে আমরা মুখ ফিরিয়ে নিলে ওরা কিছু ভাববে না ঠিকই, কিন্তু শরবত না দাও, খানিকটা ঠান্ডা জল দিলেও ওরা তোমায় অনেক আশীর্বাদ দেবে। অরুণিমা চিন্তায় পড়ে যায়, এ কেমন মানুষ, প্রতিটা বিষয় তার নজর। এর আগেও বাড়িতে অসংখ্যবার কাজের মানুষজন এসেছে, কাজ করে চলে গেছে, কিন্তু কোনোদিনও দেখেনি বাড়ি থেকে তাদের জন্য এমন কিছু দেওয়া হয়েছে কাজের মাঝখানে। তাই সন্তোষের কথা তার কাছে নতুন মনে হলো। কয়েকটি মুহূর্ত চিন্তা করে সন্তোষের দুটি হাত ধরে বলে, এমনটাই করতে হয় বুঝি, আমি ব্যবস্থা করছি ওদের জন্য, তুমি চিন্তা করো না। অরুণিমার দুটি হাত ধরে ম্লান হেসে বলে, কাজের মানুষ বলে ওরা কি মানুষ নয়, যন্ত্র কিংবা মেশিন নাকি? কাজের লোকেদেরও মানুষ বলে ভাবতে হয়। খুব ভালো লাগলো তুমি ব্যবস্থা করছো বলে। দুপুরে খাওয়ার সময় আজ সকলেই একসাথে বসেছিল এক টেবিলে। মহিমা দেবীর ইচ্ছাতে অরুণিমা সন্তোষের ঠিক পাশেই বসেছিল। আজ যথারীতি নানা রকমের পদ রান্না হয়েছিল। সবকিছু টেবিল সাজানোর পরেই অরুণিমা ডেকেছিল সন্তোষকে। টেবিলে পৌঁছে খাবারের আয়োজন দেখে চোখ কপালে উঠেছিল তার। খাবারের টেবিলে বসতে বসতে বলে, এত কিছু আয়োজন, আজকেও কোনো অনুষ্ঠান আছে নাকি? ততক্ষণে মুচকি হেসে অরুণিমা বলে ওঠে, আজকে অনুষ্ঠান তো আছেই, দাশগুপ্ত ভিলার জামাই আজ প্রথম ভোজন করছে সকলের সাথে মিশে, এটাই তো সব থেকে বড় অনুষ্ঠান আজকের। মেয়ের মিষ্টি কথায় অত্যন্ত খুশি হয়ে মহিমা দেবী বলে ওঠেন, একদম ঠিক বলেছে তোমার বউ, আজকে তুমি এই বাড়িতে প্রথম আহার করছো সকলের সাথে বসে, এটাই তো আমাদের অনেক বড় পাওয়া। খাবার শেষ করতে করতে বেলা গড়িয়ে গেছিল অনেকটাই। কাজের মানুষজনকে বিদায় দিয়ে নিজের ঘরে এসে যখন ঢোকে, তখন সূর্য দেবতা পশ্চিম গগনে গমনের পথে। ঘরে এসেই দেখে তার স্ত্রী একটা অতি মূল্যবান গোলাপি গাউন পরে সুসজ্জিত হয়ে সামনে টেলিভিশনে চোখ রেখে বসে আছে। সন্তোষ ঘরে আসতেই এগিয়ে গিয়ে দুহাতের মালার বন্ধনীতে বেঁধে ফেলে মিষ্টি হেসে বলে ওঠে, মশাই, আজকে অনেক কাজ করতে হয়েছে তোমাকে। খাওয়ার পর থেকে অপেক্ষা করছিলাম কখন তুমি আসো, তাই টেলিভিশন খুলে বসেছিলাম তোমার অপেক্ষায়। সন্ধ্যের পরে কিন্তু আমরা দুজনে বেরোবো, তার আগে কিছুটা বিশ্রাম করে নিয়ে এসো। আজ সন্তোষও কিছুটা রোমাঞ্চিত হয়ে ওঠে। দিনের আলোয় আলোকিত হয়ে উঠেছিল তার নববিবাহিত স্ত্রী। সারা শরীরে সুগন্ধি তো এতটাই ছিল, মন পাগল করা থেকে বেরিয়ে আসা অসম্ভব হয়ে পড়েছিল। তার উপরে এমন ব্যবহারে মনটা খুশি হয়ে উঠতেই দুহাতে স্ত্রীকে জড়িয়ে ধরে মুচকি হেসে বলে ওঠে, বুঝতে পারছি দিনের বেলায় আজ ঝড়ের পূর্বাভাস। সন্তোষের শরীরের সাথে নিজের শরীর মিশিয়ে দিয়ে ততোধিক মধুর আওয়াজে বলে, বুঝলাম না তোমার হেয়ালি, পরিষ্কার ভাষায় বলতে পারো না? ততক্ষণে অরুণিমা কিছু বোঝার আগে সন্তোষ দুহাতে তার শরীরটাকে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যেতে যেতে ঠিক কপালের মাঝখানটায় একটা গভীর উষ্ণ চুম্বন দিয়ে কিঞ্চিত মশকরা করে বলে ওঠে, সেই হেয়ালি বোঝানোর জন্যই তো প্রত্যয় নিতে হচ্ছে। কাল রাতে তোমার মন খারাপগুলো আজকের দিবালোকে না হয় পূর্ণ করে দেওয়া যেতে পারে, কি বলো? সন্তোষের ইঙ্গিত বুঝতে পেরে দুহাতে আষ্ঠে পৃষ্ঠে গলা জড়িয়ে একটি সুদীর্ঘ চুম্বন তার গালে এঁকে দিয়ে বুকের মাঝে মুখ লুকিয়ে ধীর কণ্ঠে ফিসফিস করে বলে, আমিও প্রতীক্ষারত সেই ঝড়ের মাঝে নিজেকে সমর্পিত করার জন্য। সন্ধ্যের কিছুটা পূর্বে দুজনে সুসজ্জিত হয়ে বাড়ির আলিশান গাড়িতে বেরিয়ে পড়তে সন্তোষ বলে, কোথায় চলেছি আজ দুজনে? স্বামীর সান্নিধ্যে বসে মুচকি হেসে বলে, চলো না, আজ যেখানে মন চায় সেখানেই চলে যাব। যেখানে গেলে তোমার মন ভালো হয় সেখানেই যাব প্রথমে। সেখানে কিছুক্ষণ কাটিয়ে তারপরে না হয় শহরের রাস্তায় ঘুরে বেড়াবো, শহরটাকে নতুন করে দেখার জন্য। কি বলছো? অরুণিমা আজ অত্যন্ত সন্তুষ্ট ছিল। দীর্ঘদিন পরে আজ মনের সাথে শরীর ও শীতল হয়েছিল তার। এমন ভাবেও স্বামী স্ত্রী সহবাসের মাধুর্য হতে পারে তার কাছে প্রথম ছিল এই অভিজ্ঞতা। এতদিন নারী পুরুষের মিলন মানে কেবল বুঝেছিল হিংস্রতা। শরীরে ওঠা উগ্র ভাবনাটাকে শান্ত করার উপায় এমনও হতে পারে তার কাছে ছিল এই রাস্তা নতুন।
হয়তো তার স্বামী নামক মানুষটি সম্পূর্ণ অন্য ধাতুতে গড়া, যেটা এতদিন সে স্বপ্নেও ভাবতে পারেনি। এমন সব চিন্তা করতে করতে সন্তোষের সান্নিধ্যে এসে অনেকটাই আবেগময় হয়ে উঠেছিল। ঠিক তখনই সন্তোষ বলে ওঠে, সেটা না হয় বুঝলাম, আজ তোমার মন অত্যন্ত খুশি। আজকে রাতটাকে রাস্তায় রাস্তায় ঘুরে কাটাতে হবে। পাশাপাশি স্বামীর সান্নিধ্যে থেকে আজ দিবালোকে ঘটে যাওয়া ঘটনাগুলো স্মরণ করে শিহরিত হয়ে ওঠে বারংবার। কত সুন্দর অনুভূতি ছিল, সেটাই ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। চোখ বুজে সে মূর্ছনার চিন্তায় শিহরিত হয়ে ওঠে। মিলনের পূর্বে পূর্বরাগের মূর্ছনায় বিগত দিনের অভ্যেস ভুলতে বসেছিল সে। প্রিয় মানুষের সুকৌশলের হাতের স্পর্শে, পূর্বরাগের ঝঙ্কারে শরীরের সমস্ত সংবেদনশীল গ্রন্থিগুলো মুহুর্মুহু কম্পনে অবয়বে এক অযাচিত তরঙ্গের সৃষ্টিতে যে মূর্ছনার আবেগ সহবাসের পূর্বে আলিঙ্গনে আবদ্ধ হয়ে কেবল তরঙ্গিত হয়ে উঠেছিল। অরুণিমার শরীরের প্রতিটি গ্রন্থি কেবল বারবার ভাবত, এ কেমন পূর্বরাগ যার অনুভূতি তার কাছে সম্পূর্ণ নতুন। এ কেমন পূর্বরাগ মিলনের পূর্বে সন্তুষ্টি প্রদান করে। এমনভাবে সে তো কোনোদিন ভেবেই দেখেনি। এতদিন সে উদ্দাম সহবাসে সন্তুষ্টি খুঁজে বেড়াতো, কিন্তু সেখানেও কি শান্তি পেয়েছিল? বারংবার একই প্রশ্ন খেলে যায় তার অন্তরাত্মায়। এত সুন্দর সুখদ অনুভূতি থেকে এতদিন সে ছিল বঞ্চিত। আজ এমন অনুভূতিগুলো তার কাছে সম্পূর্ণ নতুন ছিল। তাতে সমস্ত অবয়বে এক শান্তির প্রবাহ দৌড়ে গেছিল। তাতে বিপরীত দিকের সাথীর প্রতি অন্তরের মূর্ছনাতে তৃপ্তি হয়ে সম্পূর্ণ আত্মা সমর্পিত না হয়ে থাকতে পারে না। এমনি ছিল সে মিলনের অনুভূতি। অরুণিমার মন তার স্বামীর সান্নিধ্যে এসে বিগত দিনের সমস্ত কিছু যেন ভুলে যাওয়ার পথে ছিল। এতটাই তৃপ্ত হয়েছিল যে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করা ছাড়া তার কাছে কোনো উপায় ছিল না। সে সমর্পণে যে সুখ ছিল, সেটাই তার কাছে শারীরিক মিলনের এক নতুন দিগন্ত খুলে দেয়। সন্তোষের একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে আঙুলগুলোকে নিয়ে খেলতে খেলতে বলে, মন যখন খুশি সাথে প্রিয়জন্য থাকে তখন ইচ্ছাগুলো পূরণ করে নেওয়া উচিত নয় কি? তাছাড়া তোমার জন্য কিছু নেওয়ার আছে তাই। ততক্ষণে আবেগাম্বিত স্ত্রীকে আলিঙ্গনে আবদ্ধ করে নাকে নাক ঘষে বলে, আমার জন্য আবার কি নেওয়ার আছে? সব কিছু তো আমার আছে। উফ, এত প্রশ্ন করো কেন? আজ আমার মন সত্যি খুব খুশি। তোমাকে সম্পূর্ণভাবে পেয়ে খুব শান্তি পেয়েছি আজ। জানো, আজ মন চাইছে কোথাও উড়ে যাই দুজনে, যেখানে তুমি আমি ছাড়া আর কেউ নেই, এমন কোনো শান্ত পরিবেশে। সন্তোষ বুঝতে পেরেছিল আজ তার স্ত্রী অত্যন্ত খুশি। আর সেই আবেগময় ভালোবাসার সাথে দীর্ঘক্ষণ মিলনের যে তুফান উঠেছিল তাতেই ছিল সন্তুষ্টি। হঠাৎ গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে যায় এবং ড্রাইভার বলে ওঠে, ছোট দিদিমণি, আমরা গন্তব্যে এসে পৌঁছে গেছি। গাড়ি থামতেই সন্তোষ চারদিকটা তাকিয়ে চমকে ওঠে। এ তো তার দীর্ঘদিনের পুরনো জায়গায় এসে দাঁড়িয়েছে। পাশে বসে থাকা স্ত্রীর দুটি হাত ধরে জিজ্ঞাসা করে, হঠাৎ এই স্থানে কি মনে করে? মুচকি হেসে বলে, সুন্দরী ললনা, এসো না, বাকিটা দেখতে পাবে। বলেই গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে দেয় সন্তোষের জন্য। কিন্তু সন্তোষ তখনও অবাক ছিল। গাড়ি থেকে নেমে সন্তোষের নজরে পড়ে তাসের আড্ডা তখনও চলছে। কিছু বোঝার আগে তার সুন্দরী স্ত্রী ড্রাইভারকে কিছু ইশারা করে। স্বামীর হাত ধরে সে তাসের আড্ডার দিকে এগিয়ে যায়। তাসের আড্ডায় বসে থাকা সুকান্ত বাবুরা গাড়িটি থামতে লক্ষ্য করেছিল। তারপরে যখন সন্তোষের সাথে তার অবিবাহিত স্ত্রীকে এগিয়ে আসতে দেখে, সকলে দাঁড়িয়ে যায়। পুরনো মনিব সকলকে সামনে দেখে এগিয়ে গিয়ে প্রথমেই সুকান্তবাবুকে প্রণাম করে সন্তোষ। ততক্ষণে তার পেছনে পেছনে এসে অরুণিমাও সুকান্তবাবুকে প্রণাম করতে বলে। তিনি 2 পা পিছিয়ে গিয়ে বলেন, থাক থাক মা, এতেই খুশি হয়েছি আমরা। তবে আশ্চর্যের বিষয়ে হঠাৎ করে কিছু সূচনা না দিয়ে আগমন, কিসের অভিপ্রায়? ততক্ষণে ড্রাইভার গাড়ির পেছন থেকে বেশ কয়েকটি কার্টুন এনে রাখে সে স্থানে। মৃদু হেসে অরুণিমা বলে ওঠে, আঙ্কেল, বাবা পাঠিয়েছে আপনাদের সকলের জন্য কিছু উপহার। এগুলোকেই আমরা নিয়ে এলাম, আর এটাই ছিল অভিপ্রায়। এতক্ষণে সন্তোষ বুঝতে পারে হঠাৎ তাকে নিয়ে এই পুরনো জায়গাতে আসার কারণ। তবে কাউকে কিছু বুঝতে না দিয়ে বলে, হ্যাঁ, এগুলো সব বাজার কমিটির সবার জন্য। ততক্ষণে অরুণিমা বলে ওঠে, তবে এই সমস্ত সামগ্রী বিতরণের ব্যবস্থা আপনাকেই করতে হবে আঙ্কেল। আমি ততক্ষণে আমার স্বামীকে নিয়ে গোপাল মন্দিরে যাব। আশ্চর্যের ঠিকানা ছিল না সন্তোষের। কাল রাতে কেবলমাত্র কিছুটা সূচনা দিয়েছিল তার গোপাল মন্দিরে যাবার অভ্যেসটা সে ছোটবেলা থেকেই। আর তাকে পূর্ব কোনো সূচনা না দিয়ে এত কিছু পরিকল্পনা করে গেছে তার স্ত্রী ভেবে আশ্চর্য হয় সন্তোষ। মাছের বাজারের থেকে কিছুক্ষণের জন্য বিদায় নিয়ে স্বামীর হাত ধরে বলে, চলো গোপাল মন্দিরে। পেছন ফিরে ড্রাইভারের দিকে তাকিয়ে কিছু ইশারা করে হেসে ড্রাইভারও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ততক্ষণে স্বামীর হাত ধরে গোপাল মন্দিরের দিকে রওনা দেয়। আজ অরুণিমা খুব সুন্দর করে সেজেছিল। মুখশ্রীতে লালিমা যেন ফেটে পড়ছিল, তার সাথে গোলাপি রঙের অতি মূল্যবান সাউথ সিল্কের সাথে
লাল রঙের কারুকার্য খচিত ব্লাউজে যেন আগুনের স্ফুলিঙ্গের মতো জলজল করে উঠেছিল তার ব্যক্তিত্ব। তার সাথে সিঁথিতে চওড়া করে সিঁদুর এবং বেশ বড় করে গোলাকার সিঁদুরের টিপ, দুহাতে শাখা পলার সাথে নানা রকম স্বর্ণ আভূষণে একটা আলাদা মাত্রায় যোগ হয়েছিল। বাজারের সমস্ত পথচারীরা ঘুরে ঘুরে তাকাচ্ছিল দুজনের দিকে। তেমনি আজ সন্তোষের পরনে ছিল সম্পূর্ণ সাদা রঙের পাজামার সাথে হালকা হলুদের উপরে বুটিকের কাজ করা লম্বা পাঞ্জাবিতে তাকে চেনা দুরূহ হয়ে উঠেছিল সেখানকার মানুষজনের। সকলে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছিল। ততক্ষণে দুজনে গোপাল মন্দিরে এসে উপস্থিত। কিছুক্ষণ আগেই সন্ধ্যা আরতি সমাপ্ত হয়ে গেছিল, প্রবচন বসার প্রস্তুতি আরম্ভ হয়েছিল। এমন সময় দুজনকে দেখে পূর্ব পরিচিত পুরোহিত মশাই দুজনের দিকে এগিয়ে আসতে দুজনে মিলে একসাথে প্রণাম করে উঠতে অরুণিমা বলে, ঠাকুর মশাই, মন্দিরের বিগ্রহ গোপালের জন্য কিছু উপহার সামগ্রী এনেছি আমরা দুজনে। সেগুলোকে যদি গ্রহণ করেন অত্যন্ত আনন্দ পাবো দুজনে। ড্রাইভার ততক্ষণে একটি বড় কার্টুন এনে সেখানে রেখে দিয়ে ফিরে যায় এবং অরুণিমা নিজের ব্যাগ খুলে একটি অলংকারের বাক্স ঠাকুরমশাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা গোপালের জন্য কেবলমাত্র, এর ভেতরে সোনার মুকুট আছে গোপালের জন্য। আজ অরুণিমাকে যতই দেখছিল ততই আশ্চর্য হয়ে উঠছিল সন্তোষ। একের পর এক চমক দিতে শুরু করেছিল তার নববিবাহিতা স্ত্রী, যেগুলো পূর্ব সূচনার থেকে অনেক দূরে ছিল সে। তাই সেই সময় কেবলমাত্র মৌন থাকাটাই শ্রেয় মনে করে স্ত্রীর সাথ দিয়ে যাচ্ছিল। ঠাকুর মশাই সকলের সামনে অলংকার বাক্সটি খুলে সোনার মুকুটটি সকলকে দেখিয়ে বলেন, আমাদের সন্তোষ এবং তার স্ত্রী গোপাল মন্দিরের জন্য অনেক কিছু সামগ্রী এনেছেন। তার সাথে এই স্বর্ণ আভূষণটি কেবলমাত্র গোপালের জন্য। মন্দির কমিটির তরফ থেকে অসংখ্য শুভেচ্ছার সাথে আমি আশীর্বাদ জানাই তাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়। কথাটা বলি সোনার মুকুটটি গঙ্গা জলে শুদ্ধ করে ফুল বেলপাতা তুলসী দিয়ে মন্ত্রের দ্বারা পবিত্র করার পরে গোপালের মাথায় পরিয়ে দেন। ঠিক তখনই উপস্থিত সকলের একস্বরে বলে ওঠে, জয় শ্রী শ্রী বাল গোপালের জয়, রাধা মাধবের জয়। এমন প্রতিধ্বনি গুঞ্জে উঠে সমস্ত মন্দির প্রাঙ্গণে। গোপালকে সোনার মুকুট পরানোর পরে নবদম্পতির সাথে আনা মন্দির সামগ্রী সকলের সামনে খুলে দেখাতে শুরু করেন ঠাকুর মশাই। গোপালের জন্য নানাবিধ অলংকার এবং নতুন নতুন বস্ত্রের সম্ভার তো ছিলই, তাছাড়া পুজোর জন্য বেশ কিছু ফলমূল আদির সম্ভার দেখে সেখানে উপস্থিত সকলে নতুন দম্পতিকে আশীর্বাদ দিতে শুরু করে। তখনই অরুণিমা বলে ওঠে, আজ প্রবচন শোনার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাব, তাই পরে একদিন এসে দুজনে শুনে যাব। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। মন্দির থেকে বেরিয়ে মাছের বাজারে পুনরায় পৌঁছাতেই দেখে সেখানে একটি টেবিলের ওপরে সাথে নিয়ে আসা উপহার সামগ্রী সাজিয়ে বসে আছে সুকান্তবাবুদের দল। দুজনে সেখানে পৌঁছাতেই সুকান্তবাবু এগিয়ে এসে বলেন, সবকিছু সাজানো আছে, সবাই যেন এখানে এসে নবদম্পতির হাত থেকে উপহার সামগ্রী নেয়, তাই আমরা অপেক্ষারত। অরুণিমা মিষ্টি হেসে সন্তোষের হাত ধরে এগিয়ে যায় সে টেবিলের সামনে এবং দুজনে মিলে উপস্থিত সকলের হাতে একে একে তুলে দেয় সাথে নিয়ে আসা উপহার সামগ্রী এবং মিষ্টির বাক্স। বেশ কিছুক্ষণ পরে সমস্ত কার্য সমর্পণ করে সুকান্তবাবুর সামনে গিয়ে অরুণিমা বলে ওঠে, আঙ্কেল, আজকের মতো বিদায় জানিয়ে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। পরে যখনই সময় পাবো আপনাদের প্রিয়জনকে এখানে নিয়ে আসব। সে যেন এটা ভুলে না যায় সে অন্য কোনো জগতে বসবাস করছে। বাবা বলেছে আপনাদের একান্ত প্রচেষ্টায় এমন একটি সুন্দর মনের জীবনসাথী আমি পেয়েছি, আমিও সেটা স্বীকার করি। সেখান থেকে বেরিয়ে দুজনে পাশাপাশি গাড়িতে বসতেই সন্তোষ স্ত্রীর দুটি হাত ধরে বলে, এত কিছু করে গেলে আমাকে সামান্যটুকু সূচনা না দিয়েই, আচ্ছা বলো তো এগুলো কি তোমার উদ্বেগ? স্বামীকে আলিঙ্গনে আবদ্ধ করে মিষ্টি হেসে বলে বধূ, এই জন্য সূচনা দিইনি, তার কারণ আমি সবটাই জানতাম না। এই সব কিছুর ব্যবস্থা বাবা মা দুজনে মিলে করে রেখেছেন এবং আমাকে কি কি করতে হবে সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন। আমি সেই মতো প্রতিটি পদক্ষেপ পালন করে গেছি। আসলে কি বলো তো, তোমাকে পেয়ে আমি সত্যি অত্যন্ত খুশি হয়েছি, তার সাথে খুব গর্বিত। সেই কারণগুলো তুমি পরবর্তী সময় একটু একটু করে বুঝতে পারবে। ততক্ষণে সন্তোষ বলে, এরপরে কোথায় গন্তব্য তোমার? দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে একটি উষ্ণ চুম্বন গালে এঁকে দিয়ে বলে, আজ তোমার সাথে উড়ে বেড়াবো অনেক রাত পর্যন্ত, তারপরে একটি রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে বাড়ি ফিরবো। আপাতত এটাই প্ল্যান। সেদিন অনেক রাতে দুজনে একসাথে বাড়ি ফিরেছিল।
একটি অত্যাধুনিক শপিং মল থেকে সন্তোষের জন্য কিছু নতুন পোশাক এবং একটি অত্যন্ত মূল্যবান মোবাইল ফোন নিয়ে রেস্তোরাঁ থেকে দুজনে আহার করে খানিকক্ষণ রাতের শহর ঘুরে বাড়ি ফিরে আসে। সময় তখন রাত 12টা পেরিয়ে গেলেও বাড়ি পৌঁছানোর পরে লক্ষ্য করে বাবা মা দুজনে তাদের জন্য বারান্দায় অপেক্ষারত। দুজনকে দেখে মহিমা দেবী তাদের কাছে এসে বলেন, যেমন যেমন বুঝিয়ে দিয়েছিলাম তেমনটাই করেছিস তো? মাকে জড়িয়ে ধরে অরুণিমা বলে, একদম, তোমরা যেমন বলেছিলে তেমনটি সমস্ত কাজ সম্পন্ন করেছি দুজনে মিলে। আজ খুব ক্লান্ত, বাকি কথা কাল তোমাদের শোনাবো। আজ যাই ঘরে, বলেই সন্তোষের হাত ধরে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। অরুণিমা সন্তুষ্ট ছিল সন্তোষের মতো একজন পুরুষকে স্বামী রূপে পেয়ে। তার পেছনের অতীত ক্রমশ ভুলতে বসেছিল। তার উপরে তার বাবা মায়ের সব সময় দৃষ্টি ছিল তাদের মেয়ের উপর। যখনই কিছুটা অশান্ত হয়ে ওঠে তাদের মেয়ে, তখনই তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা। কিন্তু সন্তোষের প্রেম, ভালোবাসা এবং মিলনে যে সন্তুষ্টি পেয়েছিল, তাতেই আর জীবনের মোড় ঘুরে যেতে শুরু করেছিল। সন্তোষের ব্যক্তিত্বের কাছে তার আক্রোশ, অভব্য ব্যবহারগুলো ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল সময়ের সাথে সাথে। প্রতি রাতের মিলনে যে সন্তুষ্টি পেয়েছিল, তাতেই তার অন্তরাত্মা স্নিগ্ধ হয়ে উঠেছিল। অন্য কিছু ভাবার অবকাশই পেত না। ধীরে ধীরে আমূল পরিবর্তন এসেছিল অরুণিমার দাম্পত্য জীবনে। মাসখানেক পরে একদিন বাবা মায়ের অনুরোধে কিছুদিনের জন্য হিমাচল প্রদেশের একটি পাহাড়ি অঞ্চলে যাওয়ার পরিকল্পনা নিয়ে এসেছিল। তখনই সন্তোষ তুলেছিল, যদি বেড়াতে যাই তাহলে আপনারাও দুজনে আমাদের সাথে যাবেন, তবেই আমরা যাব। সন্তোষের কথায় অরুণিমাও জেদ ধরেছিল তার বাবা মাকেও সাথে নিয়ে যেতে হবে। সেই মতোই একদিন পুরো পরিবার একসাথে রওনা দেয়। সেই প্রথম সন্তোষ ফ্লাইটে বসার সুযোগ পায়। প্রথমে কিছুটা নার্ভাস বোধ করলেও অল্প কিছুক্ষণের মধ্যেই পাশাপাশি দুজনে বসে উড়ে যায় আকাশের পথে। কটা দিন মনের আনন্দে দুজনে পাহাড়ের আনাচে কানাচে অফুরন্ত আনন্দের সাথে নিজেদের নিয়ে হারিয়ে গেছিল। দূর থেকে বাবা মা দেখেও খুশি ছিলেন। প্রায় হপ্তাখানেকের পরে একত্রে বাড়ি ফিরে এসে পারিবারিক কাজে মন বসাতে শুরু করে সকলে। বাড়ি ফিরে আসার পরে একদিন মহিমা দেবী মেয়েকে একান্তে ডেকে বলেন, জানিস, তোদের দেখে আমাদেরও মন ভালো হয়ে গেছে। তবে এবার থেকে তোকে কিছুক্ষণ সন্তোষের শিক্ষার বিষয়ে দেখতে হবে। তার জন্য নিজেই প্রাথমিকভাবে চেষ্টা শুরু করে দে। অরুণিমা বলে, কেন? এই তো বেশ ভালোই চলছে। আমাদের দুজনের মধ্যে ভালোবাসা ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না, আর সেটা চললেই তো ভালোই হতো। তাহলে আবার ওর শিক্ষার ব্যাপারটা দেখতে হবে মানে? মুচকি হেসে মহিমা দেবী বলে ওঠেন, মানলাম তোদের দুজনের ভেতরে পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তুইও নিজের মতো করে নিজের স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিস নতুন করে। কিন্তু এমনটাই কি সারা জীবন চলতে থাকবে? আমাদের এত বড় ব্যবসা বাণিজ্য, তোদেরকেই তো সামলাতে হবে, তাই না? তাছাড়া তোর মন নেই ব্যবসা বাণিজ্য দেখার, সেটা আমিও বুঝি, তোর বাবাও বোঝে। তাই সেক্ষেত্রে একমাত্র আশা ভরসা সন্তোষ। কিন্তু সন্তোষ যতই বুদ্ধিদীপ্ত ছেলে হোক না কেন, তার পেটে কিন্তু শিক্ষা তেমনভাবে নেই। যে শিক্ষাতে ব্যবসা বাণিজ্য দেখতে হয়, সেই শিক্ষার আবশ্যক তার পড়বেই। অরুণিমা মায়ের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করো কেন এখন থেকেই? বাবা তো এখন সামলাচ্ছে, আর কিছুদিন যাক না আমার মনের মতো করে। দুজনে যেমন আছি তেমন থাকতে দাও না। মা রীতিমতো ধমকের স্বরে বলে, আমি কি তোদের ভেতরে কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি? এমনভাবে বলছিস কেন? বাবা কতদিন পারবে? বাবাও তো বৃদ্ধ হয়ে এসেছে নাকি? তাছাড়া তোরা যেমন আছিস তেমনই থাক। প্রতিদিন ঘণ্টাখানেক নিজের ভালোবাসার চাদর বিছিয়ে তার সাথে ওর পুঁথিগত শিক্ষার ব্যবস্থা তুই নিজে নিলে অসুবিধাটা কোথায়? বাকি তোদের প্রেম কাহিনী যেমন চলছে চালিয়ে যা, তাতে তো আমরা কেউ আপত্তি করছি না। অরুণিমা খানিকটা চমকে উঠে বলে, হ্যাঁ, এটা হতে পারে, তবে কিভাবে ওর সামনে এই নিয়ে পহল করব বুঝতে পারছি না। তখনই মহিমা দেবী মৃদু হেসে বলে, যেটা তুই পারবি সেটা আর কেউ পারবে না, বুঝলি? যা, পারলে আজ থেকে লেগে যা। তাছাড়া তোর বাবা বলছিল কিছুদিনের ভেতরে রেডিমেড হোশিয়ারির কারখানাতে সন্তোষকে নিয়ে যাতায়াত করবে। তাই ওখানে যাওয়ার পূর্বে যদি কিছুটা কাগজে কলমে শিখে যেত তাহলে ওর নিজেরই সুবিধা হতো। মুচকি হেসে অরুণিমা বলে, তাহলে আমার ভাগ্যের থেকে সময় বের করে ওকে অ ক খ শেখাতে হবে? ততক্ষণে মহিমা দেবী ধমকে উঠে বলেন, তুই না বড্ড ফাজিল হয়ে গেছিস। তোর ভাগের সময় খারাপ হবে কেন? আর একটা কথা বলতো, সব সময় কি যৌনতার প্রয়োজন নাকি? আমার তো মনে হয় তোর। ততক্ষণে মায়ের সামনে দোকান ধরে হেসে উঠে বলে, এমা না গো, তুমি যেমনটা ভাবছো এখন সেটা আর হয় না। খালি গল্প করি, ওর থেকে অনেক কিছু শেখার আছে, সেগুলো শুনি তাই। মা রেগে গিয়ে বলে, শেখ না, কে বারণ করেছে? তবে যেটা বলছি সেটাই তোর সিলেবাসে ঢুকিয়ে নে। মায়ের বলা কথার গুরুত্ব বুঝেছিল অরুণিমা। তাই সেদিনের পর থেকে সন্তোষের সাথে গিয়ে কিছু প্রাথমিক শিক্ষার বই খাতা নিয়ে এসেছিল। সন্তোষ সেই সব দেখে মশকরা করে বলে, এগুলো কিসের জন্য জানতে পারি কি? স্বামীর নাক টিপে আদুরে স্বরে বলে, আমার একটা বেবি আছে, আজ থেকে তার পড়াশোনার দায়িত্ব নিতে হবে, তার জন্য এগুলো আবশ্যক।
সেদিনের থেকে রাতে কিছুক্ষণ সন্তোষের শিক্ষার ব্যাপারটা নিজের ওপরেই নিয়েছিল। প্রতি রাতে বেশ খানিকক্ষণ নিজে সবকিছু বুঝিয়ে দিতে শুরু করাতে সন্তোষও বুঝতে পেরেছিল তাকেই ভবিষ্যতে এই বাড়ির সম্পত্তি এবং ব্যবসা দেখাশোনার দায়িত্ব নিজের উপর নিতে হবে। এমনিতেই সন্তোষ মেধাবী ছিল, একবার যেটা তার মস্তিষ্কে প্রবেশ করে যেত সেটা এত সহজে ভুলে যেত না। তাই শীঘ্রই প্রাথমিক পর্যায়ে শিক্ষা সমাপ্ত করেছিল কিছুদিনের ভেতরেই। ওদিকে অরুণিমা প্রায় সময় পেলে সন্তোষের সাথে সন্ধ্যায় বেরিয়ে পড়তো নানান জায়গায়। তার ভেতরে তার প্রথম আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল মন্দিরের প্রবচন শোনা। কেমন করে যেন মন্দিরের প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছিল সেটা একমাত্র সন্তোষের কারণে। এমন করে দেখতে দেখতে 4 মাস পার হয়ে যায়। ততদিনে সন্তোষ অনেকখানি শিখে গেছিল, তাই শ্বশুরমশাইয়ের সাথে রেডিমেড হোশিয়ারির কারখানাটাতে যাতায়াত শুরু করেছিল। কিছুদিনের ভেতরে সেখানকার কর্মচারীদের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। নতুন মালিকের ব্যবহারে সকলেই খুশি ছিল, তাই কোনো অবস্থাতে সন্তোষকে কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল না। তাদের বিয়ের প্রায় 4 মাস অতিক্রম করে গেছিল। সন্তোষ প্রতিনিয়ত কারখানায় যাতায়াতের সাথে ব্যবসা সম্বন্ধে অনেক কিছুর দায়িত্ব নিয়েছিল। একদিন সবে কারখানাতে এসেছে, ঠিক তখনই বাড়ি থেকে ফোন আসে শাশুড়ি মায়ের, বাবা তুমি একবার বাড়িতে এসো। হঠাৎ এমন সূচনায় চমকে উঠেছিল সন্তোষ, তাই বলে ওঠে ফোনের মাধ্যমে, কি এমন ঘটনা ঘটেছে যে এখনই বাড়ি যেতে হবে? শাশুড়ি মায়ের উত্তর ছিল নিজের চোখে সবকিছু দেখে নেবে, বাড়িতে ডাক্তার এসেছে। কথাটা বলে ফোন কেটে দিয়েছিলেন। সন্তোষ দেরি করেনি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছেছিল বাড়িতে। সেখানে তখনও ডাক্তার এবং নার্স উপস্থিত ছিল। খানিকটা বিব্রত বোধ করে কক্ষের সামনে পৌঁছতেই দেখে তার স্ত্রী বিছানাতে শয্যাশায়ী, সামনে একজন লেডি ডাক্তার বসে কিছু লিখছেন। বিছানার পাশে শ্বশুর শাশুড়ি দুজনেই দাঁড়িয়েছিলেন। সকলের মুখ গম্ভীর। সমস্ত কিছু দেখে দরজার কাছে থমকে দাঁড়িয়ে যায়। মনে মনে ভাবে, এই তো ঘণ্টাখানেক আগে পর্যন্ত সবকিছু ঠিক ছিল, এর ভেতরে আবার কি হলো? ঠিক সেই মুহূর্তে লেডি ডাক্তার মৃদু হেসে বলে ওঠেন, খুশির খবর, আপনাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। এখন গর্ভাবস্থা 2 মাসের কিছুটা বেশি সময়, তবে রক্তের স্যাম্পেল নিয়েছি। পরীক্ষা করার পরেই বাকি বিষয়টা আপনাদের অবগত করিয়ে দেব। তবে এখন থেকে অনেক কিছু মেনে চলতে হবে, সেগুলো আমি লিখে দিয়েছি। দরজার বাইরে দাঁড়িয়ে সন্তোষ অবাক হয়ে যায়। মনে মনে ভাবে, তার মানে সে বাবা হতে চলেছে। কই, এই ব্যাপারে সে তো কিছুই জানতে পারেনি। ততক্ষণে মহিমা দেবী জামাইয়ের নিকটে এসে উচ্ছ্বসিত হয়ে বলে, তুমি বাবা হতে চলেছ, তবে তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব সেই ভাষাই আমার মুখে নেই। আমাদের মেয়ের জন্য তুমি দেবদূত হয়ে এসেছো, এইটুকু বলতে পারি। ইতিমধ্যে ডাক্তার এবং নার্স নিজেদের তল্পিতল্পা গুটিয়ে প্রস্থানের জন্য তৈরি হতেই শ্বশুরমশাই তাদের পেছনে পেছনে চলেন। সন্তোষ নিজের স্ত্রীর কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কেমন ফিল করছো? দুজনকে একান্তে রেখে শাশুড়ি মা ও ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। অরুণিমা স্বামীর হাত ধরে মুচকি হেসে বলে, এত তাড়াতাড়ি এমনটি আমি চাইনি। তোমার সাথে আরও বেশ কিছুদিন খোলাখুলি ভালোবাসার সমুদ্রে ডুবকি লাগানোর পরে তখন না হয় ভাবা যেত, কিন্তু যেটা হয়েছে মন্দ হয়নি। যেভাবে মাত্রা ছাড়া এই কয় মাসে দুজনে ঝড়ের সাথে বয়ে গেছিলাম, তাতে তো এমনটা হওয়ারই ছিল। তার আগে আমাকে কিছু ভাবতে হতো। যাক, একদিক দিয়ে আমি খুশি, জানো তো, বাবা মাও খুব আনন্দিত। স্ত্রীর মুখ থেকে অনর্গল কথার ফুলঝুরি বেরোতে দেখে মুচকি হেসে সন্তোষ বলে, আমিও খুব খুশি হয়েছি। তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে দেওয়ার চেষ্টায় সফল হয়েছি আমরা দুজনেই। বাকিটা তোমার মতো করে সবসময় আমায় সাথে পাবে। অরুণিমা স্বামীর 2টি হাত নিজের বুকের কাছে জড়িয়ে ধরে মিষ্টি হেসে বলে ওঠে, এর জন্য তোমার যেমন কিছু উপহার পাওয়া উচিত, তেমনি তোমার থেকেও আশা করি। কি দেবে শুনি এই মুহূর্তে? সন্তোষ একবার চারিদিকটা দেখে স্ত্রীর কপালে একটি সুদীর্ঘ চুম্বন এঁকে দিয়ে বলে, আজকের জন্য এটাই উপহার মনে করে সন্তুষ্ট থাকতে হবে। ততক্ষণে স্বামীর গলায় 2 হাতে মালার বন্ধনে আবদ্ধ করে নাকে নাক ঘষে বলে ওঠে, না, এইটুকুতে মোটেই সন্তুষ্ট হবে না, তার জন্য আরও কিছু লাগবে, বুঝলে? স্ত্রীর বন্ধন থেকে মুক্ত হয়ে হেসে বলে ওঠে, ডাক্তারের চিকিৎসায় আছো, এখন থেকে সামলে চলতে হবে। সন্তোষের কথা রীতিমতো আওয়াজ করে বলে ওঠে অরুণিমা, কি বললে? এখন থেকেই? শুনবো না, কারোর কথা শুনবো না। এখন তো সবেমাত্র অঙ্কুরিত হচ্ছে, এখনো অনেক দিন বাকি আছে। বলেই চোখ টিপে ইশারা করে সেটা বুঝে সন্তোষ মিষ্টি করে বলে, তাহলে ডাক্তারের থেকে আজ্ঞা নিতে হবে, বুঝলে? তবে সেই আজ্ঞা নেওয়ার কাজটা তোমাকেই করতে হবে, বুঝলে পাগলি? দিন দিন অরুণিমার শরীর ভারী হয়ে উঠেছিল যেমন, তেমনই মাতৃত্বের পূর্বাভাসে অত্যন্ত মোহময়ী হয়ে উঠেছিল। তেমনি সন্তোষ প্রতিটি মুহূর্তে সজাগ দৃষ্টি রেখে নিজের কাজ করে যাচ্ছিল। কিন্তু অরুণিমার শরীরের যৌনতার অফুরন্ত আকাঙ্ক্ষাকে সন্তোষ নিজের প্রেম ভালোবাসা সীমিত করে রাখার প্রয়াস করে গেছিল প্রতিটি মুহূর্তে।
দেখতে দেখতে 7 মাস পড়ে গেছিল গর্ভাবস্থার। মহিমা দেবীর মনোবাঞ্ছা অনুযায়ী মেয়ের স্বাদের কর্মসূচি নেওয়া হয় দাশগুপ্ত পরিবারে নতুন অতিথির আগমনের সূচনার। প্রথম অনুষ্ঠান বেশ বড়সড় করেই পালন করা শুরু হয়। স্বাদের আগের রাতে দুজনে ঘনিষ্ঠের মুহূর্তে অরুণিমা সন্তোষের বুকে মাথা রেখে শুয়ে চোখ বন্ধ করে বলে, এমন শান্তির খোঁজে একদিন আমার জীবন শেষ হতে বসেছিল। যদি তোমাকে না পেতাম তাহলে এতদিনে আমার অস্তিত্ব এই পৃথিবীতে আর থাকতো না জানো। কিছুটা আবেগের বশীভূত হয়ে অতীতের কথাগুলো মুখে চলে এসে সামলে নিয়ে সন্তোষের বুকে মুখ গুজে চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরে পড়াতে চমকে উঠে সন্তোষ। মনে মনে ভাবে, একই কথা বলে যায় তার প্রিয়তমা স্ত্রী। অরুণিমার মুখটা দুহাতে তুলে ধরে চোখের অশ্রু বিন্দুগুলো মুছিয়ে দিতে দিতে বলে, একই কথা বলছো? কি এমন হতো আমাকে না পেলে, যার জন্য এমন ভাবছো? ঠিক করে বুঝিয়ে বলো না। অরুণিমা ততক্ষণে নিজের ভুল বুঝতে পেরে কথা ঘোরানোর জন্য বলে ওঠে, না, তোমাকে পেয়ে প্রথমে আমি ভেবেছিলাম তোমাকে নিজের বশে আনতে পারবো, কিন্তু জানো তো ঠিক উল্টোটাই হলো। আমি তোমার বশে পড়ে গেলাম, আর তাতেই আমি খুব খুশি হলাম। আচ্ছা সন্তু, মনে করো যদি প্রসবের সময় যদি আমার মৃত্যু হয়ে যায়, তখন যে সন্তান আসবে তাকে তো তোমাকেই মানুষ করতে হবে। সব কিছু সামলাতে পারবে তো একা? স্ত্রীর মুখটা দুহাতে তুলে ধরে বলে, আসলে তোমার প্রসবের সময় যত এগিয়ে আসছে ততই তোমার মাথায় উটকো চিন্তায় ভরে উঠেছে। তাই এমন উল্টোপাল্টা ভাবনা চিন্তা করাতে এমন কথা বেরিয়ে আসছে। তাই উটকো চিন্তাভাবনাগুলো মনের ভেতর থেকে দূর করে দাও। তাছাড়া তুমি একা প্রসব করবে না। পৃথিবীর প্রত্যেকটি নারী সেই দিনটার জন্য অপেক্ষা করে। যেদিন সে মাতৃত্বের স্বাদ পায় সেদিন সারা পৃথিবী তার কাছে সুন্দর লাগে। এই নিয়ে একটা খুব সুন্দর গল্প আছে জানো। স্বামীর বুকের মাঝে শুয়ে মুখ তুলে বলে, বলো না, আমি শুনবো সেই গল্প। আজ কেন যেন তোমার থেকে দূরে যেতে মন চাইছে না। তুমি বলো, আমি এমনভাবেই শুয়ে শুয়ে শুনবো। নিজের একটা হাত স্ত্রীর পেটের উপরে রেখে বলে, আজ যে কথা শোনাতে চলেছি তোমার সাথে আমাদের গর্ভস্থ সন্তানেরও শ্রবণ হবে। তাহলে শোনো। আচ্ছা এটা কি জানো, ভগবান সর্বশক্তিমান মহাদেব পার্বতীরও সন্তান আছে। ব্রহ্মার তো কোনো স্ত্রী নেই, তিনি ব্রহ্মচারী। নারায়ণের স্ত্রী লক্ষ্মী, কিন্তু তাদের কোনো সন্তান নেই, জানো এটা? অরুণিমা সন্তোষের বুকে মাথা রেখে শুয়ে শুয়েই বলে, লক্ষ্মীনারায়ণের সন্তান নেই কেন? আমি জানি না, তুমি বলো। তবে এটা জানি, প্রতি বছর দুর্গাপুজোর সময় মা পার্বতী তার সন্তানদের সাথে নিয়ে মর্তে অবতরণ করেন এবং সেটাকে দুর্গা উৎসব বলা হয়। আমি আর বেশি কিছু জানি না, তুমি বলো, আজ শুনতে ভালো লাগছে। সন্তোষ হেসে উঠে বলে, তাহলে শোনো। মা লক্ষ্মী একদিন রথে করে ভ্রমণে বেরিয়েছিলেন। উপর থেকে তিনি মর্তে নানান শোভা দেখতে দেখতে এগিয়ে চলেছিলেন। হঠাৎ এক জায়গায় থমকে যান এবং দেখেন একটি কালো গাভী প্রসব বেদনা ছটফট করছে। সেই বেদনা এতটাই যন্ত্রণাদায়ক ছিল, মা লক্ষ্মী সহ্য করতে পারলেন না। কালো গাভীর প্রসব যন্ত্রণায় ব্যথিত হয়ে তিনি নারায়ণকে স্মরণ করলেন এবং মনে মনে প্রার্থনা করলেন, প্রভু, আমি যেন এমন কষ্ট না পাই। আমাকে এমন কষ্ট থেকে আপনি মুক্তি দিন। ওদিকে নারায়ণ ছিলেন অন্তর্যামী। মা লক্ষ্মীর প্রার্থনায় প্রসন্ন চিত্তে বর প্রদান করে, অর্থাৎ মা লক্ষ্মীর প্রার্থনা তিনি মেনে নিয়ে বললেন, তথাস্তু, যেমনটি মনের ইচ্ছা তেমনটি পাবেন। অরুণিমা ততক্ষণে বলে ওঠে, ও, তার জন্যে লক্ষ্মীনারায়ণের কোনো সন্তান নেই? কিন্তু এটা তো ঠিক হলো না, তিনি তো মা। মা লক্ষ্মী সবাই বলে, তিনি মা হলেন কি করে? কারণ মা হতে হলে তো সন্তান হতে হয়, তাই না? এটাই তো এতদিন জেনে এসেছি। মিষ্টি হেসে স্ত্রীর গালে আদরের স্পর্শ দিয়ে বলে, তোমার প্রশ্ন ঠিক। তবে মা লক্ষ্মী ধনসম্পদের দেবী, তাই মা লক্ষ্মীর সন্তান না থাকলেও তিনি সকলের মা। প্রতিটি গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ না থাকলে সেই গৃহ কিংবা পরিবার অর্থের জন্য কাঙাল হয়ে যায়। যে রাজ্যে লক্ষ্মীর পুজো হয় না সেই রাজ্য অকাল দুর্ভিক্ষে ভোগে। এবার আরও মজার কথা আছে, শুনবে তো? অরুণিমা উৎকণ্ঠিত হয়ে বলে ওঠে, শুনবো বলেই তো অপেক্ষা করছি, বলো। সন্তোষ বলতে শুরু করে, মা লক্ষ্মী মর্তে ঘুরতে ঘুরতে বেশ কিছুদিন পরে পুনরায় সেই স্থান দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করেন সেই কালো গাভীটির সাদা রঙের বাছুর মায়ের চারিদিকে লাফিয়ে ঝাঁপিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে আবার মায়ের স্তনের দুগ্ধ পান করে প্রসন্ন হয়ে মায়ের পাশেই শুয়ে পড়ছে। কালো গাভীটি নিজের সন্তানকে জিভের দ্বারা চেটে চেটে স্নেহ প্রদান করে যায়। এমন দৃশ্য উপর থেকে দেখে মা লক্ষ্মীর হৃদয় কেঁদে ওঠে। ততক্ষণে পুনরায় নারায়ণকে স্মরণ করে প্রার্থনা করে ওঠেন, হে প্রভু, আমার মহা ভুল হয়ে গেছে। যে বর আমি চেয়েছিলাম, আপনার নিকট হইতে সে বরের থেকে আমি মুক্তি চাই। আমিও সন্তানের মা হতে চাই। কালো গাভীটির প্রসন্নতা দেখে আমার হৃদয়ের মাতৃত্বের স্বাদ নেওয়ার ইচ্ছা জাগ্রত হয়। তাই হে প্রভু, আপনি বিবেচনা করে দেখুন। নারায়ণও প্রসন্ন চিত্তে বলে ওঠেন, হে দেবী লক্ষ্মী, অবতারে মাতৃত্বের স্বাদ আপনি নিতে পারবেন না, কারণ আপনি পূর্বেই বরপ্রাপ্ত হয়েছেন। মা লক্ষ্মী বিষণ্ণ মনে বলে ওঠেন,
তাহলে কি আমি মাতৃত্বের স্বাদ কোনো জন্মে নিতে পারবো না? তখন নারায়ণ স্মিত প্রসন্ন হয়ে বলেন, অবশ্যই পারবেন। দ্রাপর যুগে আপনি মাতৃত্বের স্বাদ অবশ্যই নিতে পারবেন, তার জন্য পূর্ব থেকেই তথাস্তু। কথা শেষ করে সন্তোষ স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অনুভব করে সে লক্ষ্মীনারায়ণের কথা শুনতে শুনতে কখন গভীর নিদ্রায় গমন করেছে। তাই সযত্নে পাশের বালিশে শুয়ে দিয়ে একটি চাদর ঢেকে নিজেও প্রসন্নতার সাথে শুয়ে পড়ে। পরের দিন সাধের অনুষ্ঠান ছিল। প্রভাতেই উঠে পড়েছিল প্রতিদিনের ন্যায় সন্তোষ। সূর্যপ্রণামের পরে খানিকক্ষণ যোগব্যায়াম শেষ করে ডাইনিং রুমে এসে দেখে শাশুড়ি বা বাড়ির পরিচারিকাদের সাথে কাজে লেগে পড়েছেন। সমস্ত ডাইনিং হলটিকে সুন্দর করে আলপনাতে সাজানো হয়ে গেছে ততক্ষণে। সন্তোষকে দেখি শাশুড়িমা বলে ওঠেন, ওরও কি এখনও নিদ্রাতে? মিষ্টি হেসে সন্তোষ বলে ওঠে, ও শরীরটা অতটা জুত নেই, তাই আরও কিছুক্ষণ ঘুমোতে দিলে ভালো হবে। তাছাড়া ওর তো এখন তেমন কোনো কাজ নেই। মহিমা দেবী মৃদু হেসে বলেন, এখন আপাতত ওর কোনো কাজ নেই, কিন্তু খানিকক্ষণ পরে সকলে আসতে শুরু করবে, তার আগে তাকে তৈরি হয়ে থাকতে হবে। বেলা 11টার ভেতরেই অনুষ্ঠানের কাজ শুরু হবে। সন্তোষ বলে ওঠে, ততক্ষণেও নিশ্চয়ই তৈরি হয়ে নেবে, আপনি চিন্তা করবেন না, সেটা আমি দেখে নেব। ঠিক সময়েই অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। আজ নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিল অরুণিমা। নানা রকম অলংকারের সাথে সিঁথিতে চওড়া করে সিঁদুর এবং মধ্য কপালে বেশ বড় করে সিঁদুরের টিপে একটা আলাদাই সৌন্দর্যের সৃষ্টি হয়েছিল। সেখানে উপস্থিত সকলেই অরুণিমার রূপের প্রশংসা না করে থাকতে পারে না। সাথেই ছিল সন্তোষ, তাকে সাহারা দিয়ে ডাইনিং হলে নিয়ে এসেছিল। ঘরের থেকে বেরোনোর সময় বলেছিল, আজ তোমায় খুব স্নিগ্ধ দেখাচ্ছে, তোমায় দেখে মনটা আনন্দে আত্মহারা হয়ে উঠেছে, তবে একটু সাবধানে চলাফেরা করবে এই সময়টায়। স্বামীর প্রশংসায় বিগলিত হয়ে বলে ওঠে, তোমার চোখে আমি সব সময় সুন্দর, তাই না? গর্ভস্থ উদর খানিকটা দৃশ্যমান হলেও তার সৌন্দর্যে আকর্ষিত হয়ে উঠেছিল সেখানে উপস্থিত সকলেই। অনুষ্ঠান শুরুর পূর্বে মা মহিমা দেবী বলে ওঠেন, তোকে বেশিক্ষণ বসিয়ে রাখবো না, যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করলে তুই গিয়ে আবার বিশ্রাম নিতে পারবি। প্রায় 1 ঘন্টার ভেতরে সাধের অনুষ্ঠান সমাপ্ত হয়ে গেছিল। তারপরেই ওখান থেকে সন্তোষ সাথে নিয়ে এসে খাবারের ব্যবস্থা করে বলে, তুমি খানিকক্ষণ মন দিয়ে খাবারগুলো খেয়ে নিও, আমাকে ওদিকে যেতে হবে। আবার ওদিকে আমন্ত্রিত অতিথিগণের আপ্যায়নের ব্যবস্থা দেখাও আছে, তাই কিছুক্ষণ এমনভাবে থেকো, তারপরেই আমি আসছি। দেখতে দেখতে অরুণিমার গর্ভস্থ অবস্থা 8 মাসে পড়েছিল। দিন দিন উদর বেড়ে উঠলেও সাথে সন্তোষ থাকাতে ভেতরে যন্ত্রণাগুলো সহ্য করে নিচ্ছিল আনন্দের সাথে। সন্তোষ বুঝতে পারছিল সময় নিকটে আসতে চলেছে, তাই অপেক্ষা না করে একজনের নার্সের 24 ঘন্টা বাড়িতে থাকার ব্যবস্থা করে। অরুণিমার স্বামীর নিকটে অনুরোধ করেছিল, আমার প্রসবের সময় তুমি আমার পাশেই থাকবে। সন্তোষ স্ত্রীর হাত ধরে বলে, এটা কি করে সম্ভব? তোমাকে তো নার্সিংহোমে ভর্তি করতে হবে, তবে আমি তোমার কাছাকাছি সব সময় থাকবো। যখনই প্রয়োজন মনে হবে আমাকে মনে করবে, তখনই আমি পৌঁছে যাব। 8ম মাসের শেষের দিকে হঠাৎ একদিন মধ্যরাতে প্রসব বেদনায় অস্থির হয়ে ওঠে অরুণিমা। বাড়ির নিকটে নার্সিংহোমে থাকাতে অল্প কিছুক্ষণের ভেতরেই তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। সেই রাতেই প্রসবের জন্য তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলে বাইরে অপেক্ষারত ছিল শ্বশুর শাশুড়ির সাথে সন্তোষ। সকলের মনে একটাই প্রার্থনা ছিল, ভালোই ভালোই সব কিছু যেন হয়ে যায়। সকলে হাত জোর করে ঈশ্বরের প্রার্থনায় মগ্ন তখন। আসলে মানুষের প্রতি মানুষের আকর্ষণ মূলত 4 ভাবে গড়ে ওঠে, শরীর, চেহারা, যোগ্যতা এবং মন। তবে প্রতিটি আকর্ষণের স্থায়িত্ব এক নয়, সময়ের সাথে এর রূপ ও গভীরতা পরিবর্তিত হয়। অরুণিমার সন্তোষের প্রতি মুখ্য আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল তার শারীরিক সৌন্দর্য। বলিষ্ঠ অবয়ব তো ছিলই, তার সাথে যুক্ত হয়েছিল সরল সহজ স্বভাব। সন্তোষের মনের ভেতরে ছিল না কোনো ছলনার আশ্রয়, সত্যকে মিথ্যা বলে সাজিয়ে পরিবেশন করা। যেটা সামনে দেখে সেটাই সবার সামনে বলতে সে ভয় পায় না, তার জন্য প্রতিবাদও করেছে অনেকবার। এই সব কারণে অরুণিমা নিজের ঔদ্ধত্য, বদরাগী স্বভাব এবং তার সাথে মাত্রাছাড়া দৈহিক মিলনের আকাঙ্ক্ষা তাকে বিপথে নিয়ে গিয়েছিল। সেখান থেকে বেরিয়ে আসার জন্য সন্তোষী ছিল তার কাছে উত্তম পুরুষ। নিজের উগ্রভাব প্রকাশ করার আগেই সন্তোষের ব্যক্তিত্বের কাছে চাপা পড়ে যেত তার মনের ইচ্ছাগুলো। সেখান থেকে তার মনের অস্থিরতা শীতল হতে শুরু করেছিল। শরীর অথবা যৌনতার আকর্ষণ সবচেয়ে ক্ষণস্থায়ী। এটি তীব্র হতে পারে, তবে একবার তৃপ্তি পেলে এর আকর্ষণ কমে আসে ক্রমাগত। ঠিক তেমনই হয়েছিল অরুণিমার সাথে। সন্তোষের ব্যক্তিত্বের কাছে যেমন চাপা পড়েছিল তার উগ্র স্বভাব, তেমনি অতিরিক্ত যৌনকাঙ্ক্ষিত ইচ্ছাগুলো ক্রমশ শীতল হয়ে উঠেছিল মিলনের সন্তুষ্টির কারণে। সন্তোষের সংস্পর্শে এসেই অরুণিমা পরিণত ভালোবাসার আকর্ষণ বুঝতে পারে।
তখন সন্তোষের ব্যক্তিত্বের প্রতি মায়ায় জড়িয়ে পড়ে। যদিও সন্তোষের সাথে তার শিক্ষাগত যোগ্যতার সামঞ্জস্য অনেকটাই ছিল, কিন্তু তবুও সন্তোষকে কিছু সময় পরে ভালোবাসতে শুরু করেছিল স্বপ্রণোদিত হয়ে, যার কারণে সে নিজে তৃপ্ত হয়েছিল। সত্যিকারের ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন মানুষ একে শুধু অনুভূতি নয় বরং এক অবিচ্ছেদ্য সম্পর্ক হিসেবে মনের ভেতরে বসিয়ে নেয়। আর সেটাই স্বাভাবিক অভিব্যক্তি ছিল অরুণিমার, যার কারণে সে সন্তোষের মতো পুরুষকেও ভালোবাসার চাদরে মুড়িয়ে ফেলেছিল। সেদিন নার্সিংহোমে অরুণিমা যমজ সন্তান জন্ম দিয়েছিল। প্রথম পুত্র সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণ পরেই কন্যা সন্তানের জন্ম হয়। যখন নার্স হাসতে হাসতে হাতে ট্রেতে করে দুটি সদ্যজাত সন্তানকে তাদের সামনে এনে বলে উঠেছিল, আপনাদের বাড়িতে একটি নয়, একসাথে দুটি সন্তান এসেছে, অভিনন্দন জানাই আপনাদের। সদ্যজাত শিশু দুটিকে দেখে কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গেছিল সন্তোষ। তার ঔরস থেকে উৎপন্ন এমন দুটি ফুটফুটে দুটি প্রাণ দেখে মুখের ভাষা সমাপ্ত হয়ে উঠেছিল। ঠিক তখনই শাশুড়ি মা বলে ওঠেন, ও মা, কি সুন্দর যমজ সন্তান দুটি, চোখ ফেরানো যায় না। বাবা সন্তোষ, তুমি আজ যে প্রতিদান দিলে আমাদেরকে, তার মূল্য সর্বস্ব দিয়েও শেষ করা যায় না। তখনই শ্বশুরমশাই বলে ওঠেন, এটা ঠিক বলেছ, তবে বাবা সন্তোষ, আজ তুমি প্রথম সাক্ষাৎ করতে যাবে তোমার স্ত্রীর কাছে, আর তোমাকে দেখে মনে সাহস পাবে আমাদের মেয়ে। প্রায় ঘণ্টাখানেক পরে স্ত্রীর সামনে যেতে পেরেছিল সন্তোষ। দূর থেকে দেখেই কেমন যেন হয়ে গেছিল সে। বিছানাতে সাদা চাদরে ঢাকা দিয়ে চোখ বন্ধ করে শুয়েছিল। পাশেই দুটি সদ্যজাত শিশুকে রেখে নার্স সন্তোষকে দেখে বলে উঠেছিল, মায়ের প্রথম দুগ্ধ দুটি সদ্যজাত শিশুকেই পান করিয়ে দিয়েছি, এবার আপনি পাশে যেতে পারেন, তবে বেশি কথা বলতে দেবেন না। ধীর পায়ে এগিয়ে এসেছিল সদ্য প্রসব করে থাকা স্ত্রীর নিকটে। স্বামীর আওয়াজ পেয়ে চোখ দুটি খুলে কেবল মৃদু হেসে হাত বাড়িয়ে দেয় সন্তোষের দিকে। একটা হাত ধরে অন্য হাতটি মাথায় বুলিয়ে দিতে দিতে স্মিত হেসে বলে ওঠে, খুব কষ্ট পেয়েছো তাই না? এখন কেমন লাগছে? স্বামীর হাতটা জোরে চেপে ধরে তেমনই স্মিত হেসে বলে, হ্যাঁ গো, কষ্ট তো পেয়েছি, তবে এদের দুটিকে দেখে সম্পূর্ণ পরিতৃপ্ত হয়েছি, তাই কষ্টগুলো এখন আর কষ্ট মনে হচ্ছে না। আচ্ছা, এরা দুটি একসাথে আমার এই শরীরের ভেতরে এতদিন ছিল, আমি তো কল্পনাও করতে পারিনি। তুমি বুঝতে পেরেছিলে? মিষ্টি হেসে বলে সন্তোষ, বুঝতে যদি পারতাম তাহলে একজনকেই চাইতাম, কষ্ট করে দুটি সন্তানের প্রসব বেদনা তোমায় সহ্য করতে হতো না। ততক্ষণে বলে ওঠে অরুণিমা, একদিক দিয়ে ভালোই হলো বলো তো, দুবার করে প্রসব করার কষ্ট ভোগ করতে হয়নি। কবে নিয়ে যাবে বাড়িতে? স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিতে বলে, দেখি ডাক্তার কবে নিয়ে যেতে বলেন, তবে কিছুটা সুস্থ না হলে নিয়ে যেতে দেবেন না মনে হয়। আচ্ছা, বাবা মা তোমাকে দেখার জন্য উৎকণ্ঠিত হয়ে আছেন, আমি কিছুক্ষণের জন্য দুজনকে একসাথে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, পরে আবার আসবো, তবে আমি সারা রাত এখানেই থাকবো, চিন্তাভাবনা একদম করবে না। সন্তোষ কিছুক্ষণ পরে শ্বশুর শাশুড়িকে একসাথে মেয়ের কাছে পাঠিয়ে দেয়। তারা বেশ কিছুক্ষণ সেখানে থেকে ফিরে আসতে নার্স এসে বলে যায়, এরপরে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে দেওয়া হবে না আজকের মতো, একদম কাল সকালে এসে দেখা করবেন। তখনই সন্তোষ বলে ওঠে, আমি এখানে থাকছি, প্রয়োজন পড়লে রাতেও থাকবো, তবে যদি অসুবিধা না হয় তাহলে আমি দেখা করে আসতে পারবো কি? নার্স এসে বলে, অবশ্য তার প্রয়োজন পড়বে না, তবে নিজের স্ত্রী তো, বুঝতে পারছি মন মানবে না। ঠিক আছে, সময় সুযোগ দেখে আমি ব্যবস্থা করে দেব দেখা সাক্ষাতের। মায়ের সাথে দুটি সদ্যজাত শিশুকে দুদিন পরেই ছেড়েছিল নার্সিংহোম থেকে। অবশ্য বাড়ি থেকে একজন নার্সের ব্যবস্থা রাখা হয় সব সময়ের জন্য, পাশে নার্সিংহোম থাকাতে বিশেষ অসুবিধা হয়নি। তবে মহিমা দেবী মেয়ের সাথে সদ্যজাত নাতি নাতনির গৃহপ্রবেশে যথারীতি ব্যবস্থা করেছিলেন। দাশগুপ্ত ভিলে দুটি শিশু একটু একটু করে বড় হয়ে উঠছিল সময়ের সাথে সাথে। বাড়িতে একটা অনাবিল সুখের আবেশে সকলেই খুশি ছিলেন। সন্তোষ নিজের মতো ব্যবসা বাণিজ্য দেখতে শুরু করেছিল। শ্বশুর শাশুড়ি দুজনেই সারাক্ষণ নাতি নাতনিদের নিয়ে তাদের পৃথিবীতে জড়িয়ে গেছিল। বিদ্যাধর বাবু এবং মহিমা দেবী দুজনে নাম রেখেছিলেন দুটি শিশুর। ছেলের নাম প্রফুল্ল এবং মেয়ের নাম রাখা হয় শুভমিতা। দুজনের বেড়ে ওঠার আনন্দ একটু একটু করে উপভোগ করতে করতে কখন যে দুটি শিশু 6 মাস বয়স পূর্ণ হওয়ার সময় এসে যায় বুঝতেই পারেননি। দুটি শিশুর অন্নপ্রাশনের অনুষ্ঠান হয় অত্যন্ত ধুমধাম করে। বিদ্যাধর বাবুর মনের ইচ্ছা মতো এটাই তাদের শেষ অনুষ্ঠান জীবিতকালের, তাই তারা কার্পণ্য করতে চান না। সেই মতোই সম্পূর্ণ ব্যবস্থা করেছিলেন। চেনা পরিচিত আত্মীয় স্বজন সকলকে নাতি নাতনির অন্নপ্রাশনের অনুষ্ঠানে নিমন্ত্রিত করেছিলেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে সবকিছু সামলাতে হয়েছিল সন্তোষকেই। অনুষ্ঠানের দিন সবে মাত্র অন্নপ্রাশনের জন্য নাতি নাতনির মুখে অন্ন তুলে দেওয়া হয়েছিল। ঠিক তখনই বিদ্যাধর বাবুর কাছে একটি ফোন আসে। ফোনটা হাতে নিয়ে কিছুটা দূরে একটু নির্জন জায়গায় গিয়ে ধরতেই অপর প্রান্ত থেকে একটি রুদ্র কণ্ঠস্বর ভেসে আসে,
বাবু, আমাদের সংসার যে আজ সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। এতদিন আপনার দয়ায় ছেলেটি চিকিৎসা চালিয়ে গেছিলাম, কোমায় ছিল, তবুও মনে হতো ছেলেটা জীবিত আছে, যদি কোনোদিন সাড়া দিয়ে ওঠে, দাড়ি বাবা বলে ওঠে। সেই আশাতে বুক বেঁধে আমরা দুজনে এতদিন ধৈর্য ধরে গেছিলাম, কিন্তু আজ সে সকলের মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যায়। আপনার দেওয়া লক্ষ লক্ষ টাকা কোনো কাজে লাগলো না। আপনি তো আপনার মেয়েকে সব দিক থেকে বাঁচিয়ে থেকে সুরক্ষিত করে নিলেন, কিন্তু আমরা যে সর্বহারা হয়ে গেলাম, কি মূল্য দেবেন এর? আপনি এমন ব্যবস্থা করেছিলেন যে মেয়ের উপর থেকে সমস্ত অপরাধের চিহ্নটুকু শেষ করে দিয়েছিলেন। আমার ছেলেটা অবশ্য আপনার টাকা এতদিন বেঁচে ছিল, না হলে আপনার মেয়েটির কি দশা হতো একবার ভেবে দেখুন। ফোনের অপর প্রান্তের কথা শুনতে শুনতে পাথরে পরিণত হয়ে যায় বিদ্যাধর বাবু। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। কি বলে সান্ত্বনা দেবেন তিনি? তবু ধীর কণ্ঠে বলে ওঠেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমারও নেই, তবে আমি এইটুকুই করতে পারবো, আপনাদের জন্য কয়েক লক্ষ টাকা আরও পাঠিয়ে দিতে পারি, তাতে আপনারা নিজেদের মতো করে চলতে পারেন। আমি ব্যবস্থা করছি সে টাকা পাঠানোর। অপর প্রান্ত থেকে কান্না জড়িত কণ্ঠে ভেসে আসে, দাশগুপ্ত মশাই, টাকায় কি সব কিছু কেনা যায়? আপনার তো অগাধ সম্পত্তি, সেই সম্পত্তিতে আমার ছেলেটাকে বাঁচিয়ে নিয়ে আসুন না। আপনাদের উপর কৃতজ্ঞ থাকবো মৃত্যুর পরে পর্যন্ত। জানেন, সারা গ্রামের মানুষজন ক্ষেপে উঠেছে, তাদের সামলায় কি করে বলুন না, কিন্তু আপনার ব্যবস্থা আজ পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করবে না। এই দুঃখ আজীবন একটু একটু করে আমাদের দুজনকেই ভোগ করে যেতে হবে। এটাই তো চেয়েছিলেন আপনারা। আপনার টাকা আমার আর প্রয়োজন হবে না, তবে একটি সন্তানহারা বাবা মায়ের দীর্ঘশ্বাস থেকে আপনার একমাত্র কন্যাও শান্তিতে থাকতে পারবে না। তার অপরাধের শাস্তি ঈশ্বর তাকে দেবেন, অভিশাপ দেব না, কিন্তু মনের ভেতর থেকে ওঠা যন্ত্রণাগুলো সহ্য করতে না পেরে এমন কথা বলতে বাধ্য হলাম। শেষ কথাটা বলেই অপর প্রান্ত থেকে ফোন কেটে যায়। বিদ্যাধর বাবুর দুটি নয়ন দিয়ে বিন্দু বিন্দু অশ্রুধারা গড়িয়ে যাওয়ার সাথে স্তম্ভিত হয়ে স্ট্যাচুতে পরিণত হয়। হঠাৎ ওনার দৃষ্টি যায় অন্নপ্রাশনের অনুষ্ঠানে। সেখানে তখন তার একমাত্র কন্যা হাস্য উজ্জ্বল মুখে দুটি সন্তানকে কোলে নিয়ে হেসে হেসে আগন্তুকদের সাথে বার্তালাপ করে যায়। একটা বেদনার অনুভূতি হয় তখনই। নিজের ফোনটাকে পাশের জলের ফোয়ারার নিচে রেখে দিয়ে ধীরে ধীরে নিজের শয়নকক্ষে পৌঁছে যান। ক্লান্ত অবসন্ন শরীরটাকে বিছানায় ফেলে দিতেই বুকের বেদনাটা বেড়ে ওঠে অত্যাধিকভাবে। মুখের ভেতরে মাথার বালিশের তোয়ালে দিয়ে যন্ত্রণা চেপে রাখার আপ্রাণ চেষ্টা করেন। তিনি বুঝতে পারেন তার শেষ অবস্থা আসন্ন প্রায়। মনের মধ্যে একটাই শান্তির অনুভূতির, তখন তার মৃত্যুর সাথে সবকিছুই সমাপ্ত হয়ে যাবে। এতদিনের অন্যায়গুলো, যেগুলো তিনি করে গেছিলেন নিজের একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য, লক্ষ লক্ষ টাকা খরচ করেও শেষ পর্যন্ত তিনি সামলাতে পারলেন কই? তার একমাত্র মেয়ে অপরাধ করেছিল, আর সেটাকে ঢাকা দেওয়ার জন্য তিনিও তো অন্যায়ের পথ বেছে নিয়েছিলেন। তিনিও তো সমান দোষে দোষী তার মেয়ের মতো। বুকের যন্ত্রণাটা অস্বাভাবিক রূপ নেয় ততক্ষণে। মুখের ভেতরে তোয়ালে গুজে রাখার কারণে চিৎকারগুলো বেরিয়ে আসতে চাইলেও পারে না। হঠাৎ তিনি অনুভব করেন চারদিকটা অন্ধকার হয়ে আসছে। সেই অন্ধকারের ভেতর থেকে উল্লাসের মৃত মুখটা করুণভাবে বলে উঠছে, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে এমন পরিণতি আমার সাথে কেন? বেশ কিছুক্ষণ পরে মহিমা দেবী নিজের স্বামীকে খুঁজতে খুঁজতে তাদের শয়নকক্ষে এসে দেখেন স্বামী বিছানাতে শুয়ে আছেন। পাশে গিয়ে দেখতেই চমকে ওঠেন, শরীরটাকে নাড়িয়ে দিয়ে বলতে শুরু করে, কি হলো, কথা বলছো না কেন? তোমার দুই চোখ কিভাবে বাইরে বেরিয়ে এলো কিভাবে? কথাগুলো বলতে বলতে চিৎকার করে ওঠেন। সেই চিৎকার শুনে পাশের ঘর থেকে মেয়ে এবং জামাই দৌড়ে আসে। বিদ্যাধর বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ডাক্তার পরীক্ষা করে বলে দিয়ে যায় হার্ট অ্যাটাক। ৭৫ বছর বয়সে হার্ট অ্যাটাক সামলাতে পারেননি। অনুষ্ঠান চলাকালীন কেউ বুঝতেও পারেনি, কিন্তু বিদ্যাধর বাবু নিজের সাথে নিয়ে গেলেন সকলের অজান্তে মেয়ের অপরাধের বোঝাগুলো। সেটা সকলের কাছে অজানাই রয়ে গেল আজীবন। এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।